আসসালামু আলাইকুম। আজকে আমরা সরল রেখার যে দ্বিতীয় পার্ট, লেকচার 1 এর দ্বিতীয় পার্ট, সেটা নিয়ে আলোচনা শুরু করব। অলরেডি আমরা লেকচার 1 এর প্রথম পার্ট কিন্তু ক্লাস নিয়ে নিয়েছি। আশা করি তোমরা সবাই লেকচার 1 এর পার্ট 1টা দেখে নিবে। তো চলো আমরা শুরু করে দেই। প্রথমেই আমরা আজকে পড়ব হচ্ছে লম্বকোণ আকৃতির সরল রেখার সমীকরণ। গত ক্লাস পর্যন্ত আমরা বিভিন্ন আকৃতির রেখার সমীকরণ পর্যন্ত পড়েছি, তার মধ্যে আরেকটা টাইপ রয়ে গেছে, সেটা হচ্ছে লম্বকোণ আকৃতির সরল রেখার সমীকরণ। এটার ফরম্যাটটা কেমন সেটা তোমাকে আমি একটু বুঝাই বলি, শোনো। এই হচ্ছে আমাদের এক্স এক্সিস আর ওয়াই এক্সিস। তো আমরা এই জায়গায় একটা লাইন নিচ্ছি। লাইনটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দুইটাকেই ধরচ্ছেদ করে। এক্স অক্ষকেও ইন্টারসেক্ট করে, ওয়াই অক্ষকেও ইন্টারসেক্ট করে। এরকম এক্স অক্ষকে এ বিন্দুতে, ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে। এখন আমি তোমাদের কাছে এই এ বি রেখার সমীকরণ চাই, কিন্তু ইনফরমেশন হিসেবে তোমাকে দুইটা তথ্য দিব। ফার্স্ট, মূলবিন্দু থেকে এ বির উপর যে লম্বটা অঙ্কন হবে সেই লম্বের দৈর্ঘ্যটা কত, আর ওই লম্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ তৈরি করে সেই কোণটা দিয়ে দিব। তাহলে খেয়াল করো দুইটা তথ্য। এক, এই যে মূলবিন্দু দেখতেছো, এইখান থেকে যদি এ বির উপর আমরা একটা লম্ব টানি, ধরলাম লম্বটা হচ্ছে ওসি, এই লম্বের যে দৈর্ঘ্যটা, এই ওসির যে লেন্থ, সেটা ধরতে পারি আমরা পি। এটাকে লম্বের দৈর্ঘ্য না বলে এটা বলা যেতে পারে মূলবিন্দু থেকে এ বি এর ডিস্টেন্স। মূলবিন্দু থেকে এ বি এর ডিস্টেন্স, তাহলে দুইভাবে বলবো, লম্বের দৈর্ঘ্য অথবা বলবো মূলবিন্দু থেকে এ বি এর ডিস্টেন্স। আর সাথে আরেকটা ইনফরমেশন থাকবে, সেটা হচ্ছে এই লম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা কোণ উৎপন্ন করেছে। এই দুইটা তথ্য যদি জানা থাকে, তাহলে এই এ বি রেখার যে ইকুয়েশনটা হবে সেটা হবে এরকম: এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু হচ্ছে পি। এখন এর পরের বার থেকে পি আর আলফা যদি দেওয়া থাকে, ডিরেক্ট এই ইকুয়েশন ইউজ করে তুমি সমীকরণ বের করবা। আমি আবার পি আর আলফার পরিচয়টা বলে দিচ্ছি। পি হচ্ছে মূলবিন্দু থেকে রেখার লম্ব দূরত্ব অথবা মূলবিন্দু থেকে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, দুইভাবে বলতে পারে। আর আলফাটা হচ্ছে এই যে লম্বটা অঙ্কন হইল, সে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে সেটা। এখন এমসিকিউ সলভের জন্য তোমাকে স্পেসিফিক করে কিছু জায়গায় বুঝতে হবে। এই জায়গাটা বুঝলে এমসিকিউ সলভিংটা তোমার জন্য খুব ইজি হয়ে যাবে। সেটা কি, একটু শোনো। যদি এই আলফার মান কখনো 45 দেওয়া থাকে, আমি আরেকবার বলতেছি, আলফার মান কত? 45। তাহলে সমীকরণটা কেমন হবে দেখো তো। এক্স কস 45 প্লাস ওয়াই সাইন 45, এক্স কস 45 প্লাস ওয়াই সাইন 45 ইকুয়াল টু হচ্ছে পি। তাহলে দেখো তো, এক্স কস 45 ওয়াই সাইন 45, কস 45 এর মান হচ্ছে √2, সাইন 45 এর মানও √2, আর রাইট সাইডে তো পি আছে। এবার যদি তুমি √2 দ্বারা গুণ করে দাও, তাহলে সমীকরণটা হবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু √2p। এইটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এই জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউ এর সময় বেশিরভাগ সময় স্যাররা এইখানে আলফার মানটা 45 দিয়ে দিবে। যদি আলফার মানটা 45 দিয়ে দেয়, তাহলে আমরা এগুলা লিখতেই যাব না, জাস্ট এক পাশে রাখবো এক্স প্লাস ওয়াই, আরেক পাশে লিখবো ওই যে ডিস্টেন্সটা দেওয়া ছিল মূলবিন্দু থেকে, কিংবা যে অঙ্কিত লম্বের দৈর্ঘ্যটা ছিল তার সাথে √2 গুণ করে দিব। তার সাথে কত গুণ করে দিব? √2। তোমরা আরেকবার এই জিনিসটা এখনই শিখে নাও, যে আমাদের মূলবিন্দু থেকে অঙ্কিত যে লম্বটা রেখার, সে যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 কোণ উৎপন্ন করে, তাহলে এক পাশে থাকবে এক্স প্লাস ওয়াই, আরেক পাশে থাকবে ওই যে ডিস্টেন্সের সাথে √2 গুণ। তো আমরা এটা নিয়ে কোশ্চেন সলভ করে দেখাচ্ছি, তার আগে একটু শোনো। এখন পরীক্ষায় পি আর আলফা দিলে তো কোশ্চেনটা খুব সহজ হয়ে যায়। এই জন্য খুব চান্সেস হাই যে পি এবং আলফা একসাথে স্যাররা দিবে না। আলফাটা দিয়ে দিবে, কিন্তু আলফাটা দিয়ে পিটা না দিয়ে পি এর পরিবর্তে এখানে কি তোমরা একটা ট্রায়াঙ্গেল দেখতে পারতেছো, ও এ বি। আমি এখানে মেনশন করে দিচ্ছি, ত্রিভুজ ও এ বি। ত্রিভুজ ও এ বির পরিচয়টা কি? এই লাইনটা অক্ষদ্বয়ের সাথে যে ট্রায়াঙ্গেল তৈরি করেছে, অক্ষদ্বয়ের সাথে যে ট্রায়াঙ্গেল তৈরি করেছে সেই ট্রায়াঙ্গেলটাকে বলতেছে ও এ বি। সারা যেটা করবে, এই পি এর পরিবর্তে, আবার বলছি, পি এর পরিবর্তে এই ও এ বি এর ক্ষেত্রফল দিয়ে দিবে, এইটার ক্ষেত্রফল দিয়ে দিবে। তোমার টাস্ক হবে, আলফা তো দিয়েই ছিল, পি এর পরিবর্তে ও এ বির ক্ষেত্রফল দিয়ে দিলে এই ক্ষেত্রফল থেকে পি কিভাবে বের করবা সেটা জানা। তো সেটা বের করার প্রসেস হচ্ছে, আমরা পি এর জন্য এই সূত্রটা মনে রাখবো। আমি আরেকবার নিচে লিখে দিচ্ছি, পি এর জন্য সূত্রটা হবে এরকম: পি ইকুয়াল টু যে ক্ষেত্রফলটা দেওয়া থাকবে ত্রিভুজ ও এ বির, তার সাথে আমরা গুণ করব, গুণ
যে অ্যাঙ্গেলটা আছে তার দ্বিগুণের সাইন, মানে সাইন টু আলফার মান। এটা একটু তুমি মুখস্থ করতে হবে তোমাকে, তাহলে তোমার জন্য কোশ্চেন সলভ করাটা ইজি হয়ে যাবে। আর যদি দেখো আলফা 45 হয়, তাহলে জিনিসটা আরো সহজ। কেন? আলফাটা যখন 45 হবে তখন এইটুক কিন্তু 1 হয়ে যাবে, সাইন 90-র মান 1। তখন ক্ষেত্রফলের যে বর্গমূল সেটাই হচ্ছে পি এর মান। ক্ষেত্রফলের যে বর্গমূল সেটাই হচ্ছে পি এর মান। এটা আমি এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে ক্ষেত্রফলের বর্গমূল, এইটাই হচ্ছে পি এর মান। তাহলে আমি একটু সামারি করে দিই কথাটা। আলফা 45, আবার বলছি আলফা 45 যদি হয় আর পি এর পরিবর্তে এই ত্রিভুজের এরিয়া দিয়ে দেয়, তাহলে পি বের করবা, জাস্ট এরিয়াটাকে স্কোয়ার রুট করে দাও। আর যদি আলফা 45 না হয়ে অন্য কোণ হয়, তাহলে এই সূত্রটা ইউজ করতে হবে। আর যদি পি আর আলফা দেওয়া থাকে, তাহলে এই সূত্র, আলফার মান 45 থাকলে সরাসরি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু √2 পি। তুমি বলতে পারো অনেকগুলা কথা তাহলে মনে রাখা লাগতেছে, আসলে 4টা কথা। এটাকে একটু সিরিয়াল করে তুমি বারবার দেখো, দেখো কোশ্চেন সলভিংটা কত ইজি হয়ে যায়। এবং সেই সাথে আরেকটা জিনিস একটু খেয়াল রাখা লাগবে, সেটা হচ্ছে ধরো আমি এখানে জিনিসটা একটু এঁকে দেখাই। সাপোজ এইখানে আমরা একটা লাইন আঁকলাম এবি, এই মূলবিন্দু থেকে এবির উপর যদি আমরা একটা লম্ব অঙ্কন করি, ধরো ওসি অঙ্কন করলাম, ওসি এর লেন্থ পি, এইটার দৈর্ঘ্য সেটা পি আছে, কিন্তু আমরা এইখানে এই অ্যাঙ্গেলটা নিলাম 90 মাইনাস আলফা, মানে যে লম্বটা অঙ্কন হয়েছে সেই লম্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা না করে যদি 90 মাইনাস আলফা কোণ তৈরি করত, কত 90 মাইনাস আলফা কোণ তৈরি করত, তাহলে এই রেখার সমীকরণটা কি দাঁড়াইতো সেটা আমি এখানে লিখে দিচ্ছি। সেই ক্ষেত্রে এই যে এবি রেখাটা, সেই এবি রেখার ইকুয়েশন দাঁড়াইতো এক্স কজ 90 মাইনাস আলফা, এক্স কজ 90 মাইনাস আলফা প্লাস ওয়াই সাইন 90 মাইনাস আলফা ইকুয়াল টু হচ্ছে পি। এখন তো তোমরা বুঝার কথা, এক্স কজ 90 মাইনাস আলফা মানে এক্স সাইন আলফা প্লাস ওয়াই কজ আলফা ইকুয়াল টু পি। এইটা আমাদের এমসিকিউ পরীক্ষার জন্য হাইলি ইম্পর্টেন্ট। আবার বলছি, এমসিকিউ এর জন্য এই তথ্যটা হাইলি ইম্পর্টেন্ট। কোনটা? এই যে এক্স সাইন আলফা প্লাস ওয়াই কজ আলফা ইকুয়াল টু হচ্ছে পি। দেখো তো এই রেখাটা আমরা কখন পাইলাম? যখন লম্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি আলফা কোণ করেছে তখন, নাকি 90 মাইনাস আলফা কোণ করেছে তখন। খেয়াল করে নাও, আলফা যদি করে থাকে তাহলে সমীকরণ হবে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল টু পি। আর যদি 90 মাইনাস আলফা করে থাকে তাহলে এটা হবে সমীকরণ। পরীক্ষায় প্রশ্নটা করবে, এই সমীকরণটা দিয়ে বলবে এই রেখাটার উপর মূলবিন্দু থেকে যদি একটা লম্ব টানি, সে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ কত তৈরি করে। দেখবো অনেকেই ভুলে আলফা দাগায় ফেলছে। এইটার বেলা হবে 90 মাইনাস আলফা। এই দুটো ডিফারেন্সটা কই দেখো, এখানে এক্স এর সাথে কস, ওয়াই এর সাথে সাইন, ওইখানে এক্স এর সাথে সাইন, ওয়াই এর সাথে কস। আশা করি এই বিষয়টা তোমরা খেয়াল রাখবে। তো চলো আমরা কিছু কোশ্চেন সলভ করি, তাহলে আশা করি তোমরা এই জিনিসগুলো নিয়ে আরো স্পষ্ট হইতে পারবে। প্রথম কোশ্চেন, মূলবিন্দু থেকে সরল রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 5 দেওয়া, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমরা ডিরেক্ট তো পি এবং আলফা দুইটাই দেওয়া আছে, আমরা ইকুয়েশন বের করে ফেলি। ইকুয়েশনটা হবে এক্স কজ 120 প্লাস ওয়াই সাইন 120 আর রাইট সাইডে হবে 5। এই যে কজ 120 এটার মান হচ্ছে -½ এই জন্য -x/2। সাইন 120 এর মান হচ্ছে √3/2, আমরা এখানে একটু লিখে নিই √3/2 y ডিভাইডেড বাই 2 আর রাইট সাইডে 5। 2 দ্বারা যদি আমরা মাল্টিপ্লাই করে দিই বা -2 দ্বারা গুণ করি, তাহলে x মাইনাস √3y ইকুয়াল টু ওই পাশে আসতেছে 10, -2 দ্বারা গুণ করলে -10, সাইড চেঞ্জ করে হবে +10। তো এটাই হচ্ছে আমাদের আনসার, যেটা হচ্ছে বি তে আছে। আবার বলতেছি, কই আছে? বি তে আছে, x মাইনাস √3y প্লাস হচ্ছে 10। তো চলো আমরা এবার পরের প্রবলেমে যাই। পরের প্রবলেমটা হচ্ছে, যেটা একটু আগে তোমাদেরকে বলছি, মূলবিন্দু থেকে কোন রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4 আর তা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45। এটাই হচ্ছে এমসিকিউতে ইমপ্রুভ করার জায়গা, যে যখনই অ্যাঙ্গেল 45 দেওয়া থাকবে তখন আমরা কিছু লিখতেই যাব না। এক পাশে হবে এক্স প্লাস ওয়াই, আরেক পাশে হবে ওই যে দৈর্ঘ্যটা দেওয়া থাকে তার সাথে √2 গুণ। এই জন্য রেজাল্ট হয়ে যাবে বি, এই জন্য রেজাল্ট হয়ে যাবে বি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4√2। তো চলো এবার পরের কোশ্চেনে যাই। এইখানে এটা একটু আমরা ডিসকাস করা দরকার, একটু শোনো। অক্ষদ্বয় হতে সমমানের যোগবোধক অংশ ছেদ করে। আচ্ছা, ভালো কথা। তাহলে আমরা একটা লাইন টানলাম, যে লাইন অক্ষদ্বয় থেকে সমমানের যোগবোধক অংশ, মানে এক্স অক্ষ থেকে যতটুকু অংশ ছেদ করেছে ওয়াই অক্ষ থেকে ঠিক ততটুকুই ছেদ করেছে। অর্থাৎ ওএ আর ওবি সমান এবং দুইটাই পজিটিভ, এই জন্য আমরা ডানে আর উপরে কাট করিয়েছি। এখন কথা হচ্ছে এখানে
প্রশ্নে বলছে মূলবিন্দু থেকে এই রেখাটার দূরত্ব 3, মানে এইখান থেকে এই যে লম্ব দূরত্ব এটা হচ্ছে 3। আমি লম্ব দূরত্ব বললাম, প্রশ্নে তো লম্ব বলে নাই। তোমার বুঝে নিতে হবে যে আমরা যখন দূরত্বের কথা বলি তখন এটা অলওয়েজ পারপেন্ডিকুলার ডিস্টেন্স বা লম্ব দূরত্বের কথাই বলি, কারণ লম্ব দূরত্বই সবচেয়ে শর্টেস্ট ডিস্টেন্স। এই জন্য দূরত্বের আগে কোনো শব্দ উল্লেখ না থাকলে সেটাকে তুমি লম্ব দূরত্ব বিবেচনা করবা। তো চলো দেখি কি করা যায় এবার। এখন দেখো তো ওএ আর ওবি যেহেতু সমান, ওএ আর ওবি যেহেতু সমান, খেয়াল করছো ওএ লেন্থ আর ওবি লেন্থ সমান, তার মানে এটা তো একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল, যার এই কোণটা 90। দেখো এই কোণটা 90, দ্যাট মিন্স এটা 45 হইতে বাধ্য। আবার এইটা যেহেতু 90, তাহলে এটাও 45 হইতে বাধ্য। তাহলে দেখছো মূলবিন্দু থেকে লম্বটা যে অঙ্কিত হয়েছে তা এইখানে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, আর এইখানে ওসির লেন্থ হচ্ছে 3। তাহলে তো সমীকরণ x + y = 3 এর সাথে √2 গুণ, 3 এর সাথে √2 গুণ। এটা কিন্তু আমরা বলে আসছি, শুরুতে থাকবে x + y, অপর পাশে থাকবে মূলবিন্দু থেকে ডিসটেন্স তার সাথে √2 গুণ। তো চলো আমরা পরের কোশ্চেনে যাই। এইটা আমাদের রিসেন্ট টাইমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে একটা ভালো কোশ্চেন, একটু শোনো। যে প্রশ্নগুলো আমরা সলভ করতেছিলাম তারই আরেকটা ভেরিয়েশন, অর্থাৎ কোশ্চেনটা দেওয়ার সময় ভাষাগত একটু চেঞ্জ করছে, যেটা তোমার পরীক্ষা হলে কনফিউশন ক্রিয়েট করতে পারে। এই জন্য আমি সাজেস্ট করব এই কোশ্চেনটা তোমরা একটু গুরুত্বের সাথে প্র্যাকটিস করো, কারণ এটা আরেকবার আসলে তোমার কিন্তু বুঝতে একটু অসুবিধা হতে পারে। আবার বলছি, বুঝতে একটু কি হতে পারে, অসুবিধা হতে পারে। তো চলো একটু দেখি, আমরা একটু আমাদের ওয়েসটা মোডটা চেঞ্জ হয়ে গেছে, তো আমরা একটু মোডটা চেঞ্জ করে নিচ্ছি আবার। ওকে, তো চলো আমাদের প্রথমে আমরা একটা লাইন, আবার বলতেছি আমরা একটা লাইন নিয়ে নিচ্ছি। এই লাইনটা হচ্ছে এবি রেখা। এই এবি রেখাকে এই রেখাটা 3 একক দূরত্বে ছেদ করছে। দেখো একটি সরল রেখা মূলবিন্দু থেকে এই গিভেন লাইনকে, আমি আরেকবার বলতেছি, মূলবিন্দু থেকে এই লাইনটাকে 3 একক দূরত্বে ছেদ করছে। ভালো কথা, তাহলে এই রেখাটাই তো সবার আগে আঁকা দরকার, তাই না? তাহলে আমরা এই রেখাটাই আগে আঁকি। তো রেখাটা কি শোনো, এই যে রেখাটা দেওয়া আছে, দেখো এখানে ধ্রুবক পথটা শূন্য। সমীকরণে ধ্রুবক পথ শূন্য হওয়ার মানে হচ্ছে এটা মূলবিন্দুগামী রেখা, এটা মূলবিন্দুগামী রেখা। আচ্ছা বলো তো দেখি, তোমাদেরকে একটা প্রশ্ন করি, তোমরা কি বলতে পারো এটার স্লোপ কত? এটার স্লোপ ঢাল, এটা ঢাল দেখেই বুঝতে পারার কথা তোমাদের, এটার ঢাল হচ্ছে 1। দ্যাট মিন্স এটা 45 ডিগ্রি কোণে রেখাটা বিলং করে। তো এই হচ্ছে আমাদের লাইনটা। এই লাইনকে কোনো একটা রেখা মূলবিন্দু থেকে 3 একক দূরত্বে ছেদ করেছে। তো এইটা হচ্ছে অরিজিন। এই লাইনটাকে ধরলাম, এই যে রেখাটা, এই এবি রেখাটা এসে আমরা যেটা রাখছিলাম y - x = 0 তাকে ছেদ করছে। কতটুকু ডিস্টেন্সে? 3। এর মানে এই ওসির যে গ্যাপ সেটা হচ্ছে 3। আর এই ডিস্টেন্সটাকে আমরা বলে নিচ্ছি পারপেন্ডিকুলার ডিস্টেন্স, কারণ ছেদ করার সময় লম্বভাবে ছেদ করেছে, এটা বলে দিয়েছে। এবার আমাদের দরকার এই এবি রেখাটার সমীকরণ দরকার। আবার বলছি, এই রেখাটার সমীকরণ দরকার। তো এই রেখাটা যে বের করব, দেখো এইটুক 3, আর এবির উপর মূলবিন্দু থেকে যে লম্বটা সে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ করেছে। তাহলে ওই একই গল্প, কিন্তু বলার ধরনটা এবার ডিফারেন্ট ছিল, এই জন্য আনসার হয়ে যাবে x + y = 3√2। তো চলো এবার আমরা পরের যে প্রবলেম সেটা দেখি। এটা অলরেডি আমরা ডিসকাস করে ফেলেছি, এটা হবে 90 - আলফা। তো এবার পরের যে প্রবলেম সেটাতে যাই আমরা। দেখো পরের প্রবলেমটা হচ্ছে একটি সরল রেখা অক্ষদ্বয়ের সাথে 50/√3 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ গঠন করে এবং মূলবিন্দু থেকে রেখাটির উপর অঙ্কিত লম্ব এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে রেখাটির সমীকরণ কোনটা? তোমাকে আজকে শুরুতেই বলছি, কখনো কখনো ওই লম্বের দৈর্ঘ্যটা চেঞ্জ করে অক্ষদ্বয়ের সাথে এরিয়াটা দিয়ে দিবে। তখন আমরা কি করব, পি এর মানটা বের করে নিব। ট্রিক্স হচ্ছে, প্রথমে তুমি এক কাজ করো, এখানে নাও এরিয়াটা কত দেওয়া 50/√3, আর সাথে নাও যে কোণটা আছে তার দ্বিগুণের সাইন। আশা করি তোমরা sin 60 মানটা জানো। তো এই হচ্ছে 50/√3, আর sin 60 মান হচ্ছে √3/2। এরা দুইটা ক্যান্সেল হয়ে গেলে 25 বর্গমূল হচ্ছে 5। তাহলে আমরা সমীকরণ বলতে পারি x cos 30 প্লাস y sin 30 = হচ্ছে 5। তো x cos 30 মানে √3x/2, sin 30 মান হাফ, আর রাইট সাইডে 5। তো সমীকরণ কিন্তু আমাদের হয়ে গেল √3x + y = হচ্ছে 10। আবার বলছি √3x + y = হচ্ছে 10। এইটা হচ্ছে আমাদের উত্তর। এখন
আমি তোমাদেরকে একটা স্মার্ট স্ট্র্যাটেজি বলে দিচ্ছি। এই কোশ্চেনটা যদি এই প্যাটার্নের কোশ্চেন আরও একবার আসে তাহলে আমরা আরও দ্রুত সলভ করে ফেলতে পারবো। খেয়াল করো, আলফা যদি 45 বলা থাকতো তাহলে পি বের করা আরও সহজ হয়ে যেত, তখন তো আমরা উত্তর বলেই দিতে পারতাম। কারণ আলফা 45 হলে এখানে যে এরিয়াটা দেওয়া থাকে সে এরিয়ার স্কোয়ার রুট করলেই হয়, কিন্তু অন্য অ্যাঙ্গেল থাকলে আমাদের একটু হিসাব করা লাগে না, তো এটাকে আমরা ইলিমিনেট করতে চাই। তো তখন কিভাবে সলভ করবো সেটা একটু শুনে নাও। তুমি এক কাজ করবা, এই প্যাটার্নের কোশ্চেন আসলেই তুমি ঢাল দিয়ে চেক করে দাও। কিভাবে চেক করবো শোনো, এই যে রেখাটা বলছে সেই রেখাটা আমি এঁকে নিচ্ছি। ধরো একটা রেখা এই অক্ষদ্বয়ের সাথে একটা ট্রায়াঙ্গেল তৈরি করছে, এই ও এ বি, যেটার এরিয়া তোমার প্রশ্নে বলা আছে। তুমি কি করবা, এখানে তোমার এক কাজ হচ্ছে, তুমি এই মূলবিন্দু থেকে আগে লম্বটা টানো, এই অ্যাঙ্গেলটা 30, এটাও বলে দিস। তোমরা আমাকে শুধু এইটার উত্তরটা দাও তো দেখি, যে এইটা 30, এটা তো লম্ব আঁকছো, দ্যাট মিন্স এটা কি 60 না? আচ্ছা, এটা যদি 60 হয় তাহলে তোমরা বলো তো এই পাশের যে কোণটা এটা মাস্ট বি 120, আর এটা যদি 120 হয় তাহলে তো নিশ্চিত করেই বলা যায় এই রেখার যে নতি সেটাই হচ্ছে 120। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 120-এ আছে, তার মানে এই রেখার যে স্লোপ হবে সেটা হবে tan 120, আর এই tan 120-এর মান -√3। তো আমরা অপশন থেকে চেক দিব কোন অপশনের ঢাল হচ্ছে -√3। আবার বলতেছি কোন অপশনের ঢাল হচ্ছে -√3, কোন অপশনের ঢাল হচ্ছে -√3। আচ্ছা, ঢাল -√3 হওয়ার জন্য এটা তো নিশ্চিত এক্স এর সাথে √3 থাকা লাগবে আর ওয়াই এর সাথে +1, আর এদের মাঝখানে প্লাস চিহ্ন থাকা দরকার। এই জন্য অপশনে দেখবো √3x + y এটা কোন অপশনে আছে, ওটাই উত্তর, আর কিছু চেকই করার দরকার নেই। এখন তুমি বলতে পারো ভাই একাধিক অপশনেও তো এই অপশন মানে √3x + y থাকলো কনস্ট্যান্ট ডিফারেন্ট। স্যাররা আসলে মহান, এমসিকিউ পরীক্ষা অ্যাডমিশন টেস্টে স্যাররা খুব কম সময়ই একাধিক অপশন এরকম রাখে, যার জন্য আমরা জাস্ট অল্প একটু ক্যালকুলেট করে চেক করে ফেলতে পারি, এবং এই রিস্কটা এই ট্রাইটা কিন্তু তোমার নিতে হবে। হ্যাঁ, তো চলো আমরা এবার পরের প্রবলেমে যাই। এখন আমরা একটা নতুন টপিক শুরু করব। তো কি শুরু করবো শোনো, দুইটা রেখার মধ্যবর্তী কোণ কিভাবে হিসাব করা লাগে। এটা হচ্ছে একদম ট্রেডিশনাল বা হচ্ছে আমরা যেভাবে এইচএসসি লেভেলে করেছি সেটা। তো টাস্ক হচ্ছে এই টুটা আমি একটু আবার চেঞ্জ করে লিখে দিচ্ছি। এই টুটা এইখানে না হয়ে একটু নিচে লিখতে হবে, তাই না? তো আমি এই টুটা একটু নিচে লিখে দিচ্ছি, এই যে এখানে m1 m2। ওকে, তো এবার একটু শোনো, দুইটা রেখার মধ্যবর্তী কোণের সূত্র হচ্ছে এটা। এখন এমসিকিউ সলভের জন্য তোমাকে আরেকটু স্মার্ট হইতে হবে। কি স্মার্ট হইতে হবে শোনো, ধরো আমি এখানে এক্স এক্সিস ও এক্সিস আঁকলাম। একটু শোনো, এই কথাগুলাই তোমার ইফিসিয়েন্সিটাকে অনেক বেশি ইমপ্রুভ করবে, এই বিলিফটা রাখতে পারো। তো আমরা এখানে দুইটা লাইন নিচ্ছি, দেখো আমরা এখানে দুইটা লাইন নিচ্ছি। এই হচ্ছে একটা লাইন যেটা হচ্ছে L1, আর এইটা হচ্ছে একটা লাইন যেটা হচ্ছে L2। আবার বলতেছি, একটা হচ্ছে L1 আর একটা হচ্ছে L2। তো এই যে L1 এর নতি সেটা হচ্ছে θ1 আর এটার নতি হচ্ছে θ2, এবং আমরা ধরে নিচ্ছি এই দুই রেখার মাঝখানে যে কোণটা আছে সেই কোণটা হচ্ছে থিটা। এখন তোমরা তো ছোটবেলা থেকে শিখতেছো বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান হয়। বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান, তার মানে কি এটাতে আমরা বলতে পারি θ1 = θ + θ2। এর মানে থিটাকে আমরা বলতে পারি θ1 - θ2। এবং আমরা এমসিকিউ এর জন্য সবার প্রথমে এইটাই ইউজ করার চেষ্টা করব। কিভাবে শোনো, থিটা মানে রেখার নতি, θ1 মানে রেখার নতি, আর থিটার হচ্ছে দুই রেখার মাঝখানে অ্যাঙ্গেল। এখন প্রশ্নে যখন রেখার সমীকরণ দেওয়া থাকবে তুমি তো ঢাল বলতে পারো, বলো তোমরা সমীকরণ থেকে ঢাল বের করতে পারো না? সামনে হবে মাইনাস, উপরে হবে এক্স এর শক, নিচে হবে ওয়াই এর শক। ঢাল যদি বের করতে পারো তাহলে কিভাবে নতি বের করবা এটাও তোমরা জানো, tan ইনভার্স প্রথম রেখার ঢাল, প্রথম রেখার ঢাল, আর এইখানে হবে মাইনাস tan ইনভার্স দ্বিতীয় রেখার ঢাল। এই সূত্র দিয়ে আমরা মূলত দুই রেখার মধ্যবর্তী কোণ ইউজ করব। এখন ঘটনা হচ্ছে যখন 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 সমীকরণ দেখে তুমি নতি বলতে পারবা, মানে ঢাল দেখে নতি বলতে পারবা, তখন এটা ইউজ করবা। যখন যখন ঢাল দেখে নতি বলতে পারবা না তখন ওটা ইউজ করবা। তাহলে ভাই ওটা তো সবসময় ইউজ করলেই হয়। আসলে এটা তোমার এমসিকিউর স্পিডটা বাড়াবে। যেমন আমি তোমাকে একটু বলি, ধরো ঢাল ঢাল আসলো 1/√3। বলতো ঢাল 1/√3 হলে নতি যে 30 ডিগ্রি হয় সেটা তো তোমরা জানো। √3 হলে কত হয়? √3 আগে আমি একটু সিরিয়ালি যাই, অ্যাঙ্গেলগুলো 1 হয় 45-এর জন্য।
√3 হয় 60-র জন্য, -1/√3 হয় 150, -1 হয় হচ্ছে 135, আর -√3 হয় 120। এইখানে যে লিস্টটা করে দিলাম, এই লিস্টটা মনে রাখা খুব জরুরি, তোমার যেন দেখেই মনে থাকে কোন ঢালের জন্য নতি কত। এর বাইরে আমাদের লাগবে যেটা, সেটা হচ্ছে ধরো এই হচ্ছে একটা রেখা, যে রেখাটা হচ্ছে এক্স অক্ষের প্যারালাল। এখন বলো তো এক্স অক্ষের প্যারালাল লাইন যে আছে, এই লাইনটা কিন্তু এক্স অক্ষের সাথে কোনো অ্যাঙ্গেলই তৈরি করে নাই, দ্যাট মিন্স এটার নতি হচ্ছে 0, এটার নতি হচ্ছে 0। আবার এইখানে ধরো আমি আরেকটা লাইন নিলাম যেটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল, এইখানে দেখো অ্যাঙ্গেল আছে 90, তার মানে ওয়াই অক্ষের সমান্তরাল রেখার নতি হবে 90। এবং সমীকরণের বৈশিষ্ট্যটা কেমন, ওয়াই অক্ষের সমীকরণে ওয়াই থাকবে না, মানে এই ফরম্যাটে আসবে। এক্স অক্ষের যে সমান্তরাল রেখা সেখানে এক্স থাকবে না, অর্থাৎ এটার ফরম্যাট হবে ওয়াই ইকুয়াল টু কে। এই জন্য আমরা যেটা করব, এই কথাগুলো মাথায় রাখবো। এই কথাগুলো দেখো এমসিকিউ সলভটা কতটুকু ইজি হয়। সবার প্রথমে আমরা যে কোশ্চেনটা সলভ করব সেটা হচ্ছে এই জায়গাটুকু আমরা একটু মুছে দিচ্ছি। দেখো এইখানে একটু টাইপিংয়ে এরর আছে, আমি এটাকে একটু মুছে নিই, মুছে নিয়ে আমি একটু সঠিক কোশ্চেনটা লিখে দিচ্ছি। ওকে, তোমরা একটু ওয়েট করে দেখো। আচ্ছা, তো আমরা এখানে যেটা লিখতে চাই সেটা হচ্ছে, শোনো, তো প্রথম কথা হচ্ছে এখানে লিখতে চাই আমরা √3x, এখানে লিখতে চাই √3x - y + 1, আর এইখানে আরেকটা ইকুয়েশন আমরা লিখতে চাই x - √3y + 2। এরকম ধরো দুইটা রেখা দেওয়া আছে, দুই রেখার মধ্যবর্তী কোণ বের করতে গেলে তুমি ঢালটা দেখবা তোমার পরিচিত কিনা। পরিচিত বলতে আমরা যে লিস্ট করে দিছি √3, 1/√3, 1। এর মধ্যে দেখো তো এইটার যে স্লোপ, এটার স্লোপ দেখে তো তোমাদের বলতে পারা উচিত এটার স্লোপ হচ্ছে √3। এটার স্লোপ যেহেতু √3, তার মানে এটার নতি হচ্ছে 60। আচ্ছা বলো তো দেখি, ট্রাই করো, এইটার স্লোপ কত, 1/√3, এর মানে এইটার ঢাল হচ্ছে 30। তাহলে এইটার ঢাল বলতেছি, আসলে এটা হবে নতি, নতিটা হচ্ছে 30। নতি মানে কি, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ। দুইটা রেখার নতি জানা থাকলে জাস্ট একটা নতি থেকে আরেকটা নতি বাদ দিয়ে দাও, তাইলে মধ্যবর্তী কোণ আসবে। তাহলে আমি 60 থেকে 30 বাদ দিয়ে দিচ্ছি, এই হয়ে গেল মধ্যবর্তী কোণ 30। তাহলে আশা করি কথাটা ক্লিয়ার। দুইটা রেখার নতি যদি পরিচিত থাকে তাহলে তাদের বিয়োগফলই হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ। বড় যে অ্যাঙ্গেলটা থাকবে সেটা থেকে ছোট অ্যাঙ্গেলটা বাদ দিবা, তাইলে মধ্যবর্তী কোণটা চলে আসবে। তো চলো এবার আমরা দ্বিতীয় যে রেখাটা সেটা একটু দেখি। হ্যাঁ, তো তোমরা আমাকে একটু হেল্প করো, বা তোমরা নিজেরাই একটু ট্রাই করো। কিভাবে, এই যে লাইনটা দেখতেছো তোমরা মনে মনে হিসাব করো এইটার নতি কত। দেখো তো এটার স্লোপ তো -1/√3, তার মানে নতি 150। আবার এই যে লাইনটা দেখতেছো, এই লাইনটার ঢাল হচ্ছে -1, এর মানে নতি 135। তার মানে এই 150 আর 135 বাদ দিয়ে আসতেছে 15 ডিগ্রি। এটাই হচ্ছে এই দুই রেখার মাঝখানে অ্যাঙ্গেল। তোমরা কি জিনিসটা ধরতে পেরেছো? তো চলো আমরা আরো কিছু বিষয় তোমাকে একটু অবজার্ভ করার জন্য বলবো, কারণ এইগুলাই আসে, এইগুলো যখন বেশি আসে আর এইভাবেই যদি সলভ করো টাইমটা সেভ হবে। হ্যাঁ, তো এখন শোনো, এইখানে একটা লাইন আছে, দেখো এই যে লাইনটা, এই লাইনটার দেখো তো ভেরিয়েবল পার্ট মানে এক্স আর ওয়াই যুক্ত পার্ট যা, এইখানেও কিন্তু এক্স আর ওয়াই যুক্ত পার্ট তাই। ভেরিয়েবল পার্ট সেম থাকার মানে তারা পরস্পর প্যারালাল। আবার বলতেছি, ভেরিয়েবল পার্ট সমান বা সেম, এর মানে রেখা দুইটা প্যারালাল। আর রেখা দুইটা যদি প্যারালাল হয় তাহলে তাদের মাঝখানে অ্যাঙ্গেল হবে 0। এই জন্য আমরা এখানে বলে দেবো মাঝখানের কোণ হচ্ছে 0। এখন ইম্পর্টেন্ট পার্টটা দেখো, ইম্পর্টেন্ট হচ্ছে এই যে লাইনটা দেখো, এই রেখার ঢাল হচ্ছে -4/3, আর এইটা তার উল্টা। দেখো এইটা হচ্ছে -4/3, আর এইটার স্লোপ হচ্ছে 3/4। দেখো ঢাল উল্টা আর বিপরীত চিহ্নের, উল্টা আর বিপরীত চিহ্নের। এখন তুমি সবসময় সমীকরণে এই জিনিসটা একটু অবজার্ভ করবা। কি অবজার্ভ করবা, এখানে যে ভেরিয়েবল পার্ট আছে, এখানে যে ভেরিয়েবল পার্ট আছে, দেখো সহগ দুটো এক্সচেঞ্জ হয়েছে, এক্স এর সহগ ওয়াই এর কাছে, ওয়াই এর সহগ এক্স এর কাছে, প্লাসের পরিবর্তে মাইনাস। সহগ এক্সচেঞ্জ, মাঝখানের চিহ্ন চেঞ্জ, এর মানে এরা দুইটা লম্ব, আর লম্ব হলে মাঝখানে অ্যাঙ্গেল হচ্ছে 90। আর যদি ঢাল হিসাব করেই ফেলো তাহলে দেখবা ঢাল উল্টা আর বিপরীত চিহ্নের কিনা। উল্টা আর বিপরীত চিহ্নের হইলে বুঝতে হবে রেখা দুইটা লম্ব, তখনও মাঝখানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি আসবে। এইবার একইভাবে এটাও তো দেখা যাচ্ছে, দেখো এইটার ঢাল -2, y = mx, তো এই এমটা হচ্ছে -2, আর এখানে 2 দ্বারা যদি ভাগ করে দেই, কারণ y এর সব 1 রাখতে হবে,
তার মানে এইটার ঢাল হচ্ছে -2, এটার ঢাল -2, এটার ঢাল হচ্ছে হাফ। তাহলে একটার ঢাল -2, একটার ঢাল হাফ, তার মানে মধ্যবর্তী কোণ 90, কারণ একটা আরেকটার উল্টা। এইখানে ইম্পর্টেন্ট দুইটা প্রবলেম, সেটা হচ্ছে এইটা আর এইটা, এই দুইটাকে বেশি গুরুত্বের সাথে দেখতে হবে। কিভাবে শোনো, এখানে যে দুইটা লাইন দেওয়া আছে তুমি একটু অবজার্ভ করে দেখো তো, y = b, দেখো সমীকরণে x নাই, এর মানে এটা x অক্ষের প্যারালাল। এই যে সমীকরণটা এটা x অক্ষের প্যারালাল, আর এই যে ইকুয়েশনটা দেখতেছো, এই ইকুয়েশনের ঢাল তো দেখি বলে দেওয়া যায় √3। এটা ঢাল যেহেতু √3, তার মানে এটা নতি 60, আর এটা যেহেতু x অক্ষের সমান্তরাল, এর নতি হচ্ছে 0। তাহলে একটা নতি 0 আর একটা নতি 60, বিয়োগ করে 60 ডিগ্রি লেখা যায়। দেখো তো সহজ হচ্ছে কিনা। চলো লাস্টেরটা ট্রাই করি। এই যে ইকুয়েশন দেখতেছো, এখানে y নাই, এর মানে y অক্ষের প্যারালাল। y অক্ষের প্যারালাল হওয়া মানে এর নতি হবে 90, এটার নতি হবে 90, আর এটা তো আগের মতোই স্লোপ হচ্ছে √3, তার মানে নতি হচ্ছে 60। তো দুইটাকে বিয়োগ করে আমরা 30 ডিগ্রি পাবো। বেশিরভাগ সময় এই প্যাটার্নের আসে, কিন্তু কখনো কখনো এমনও আসতে পারে যে সমীকরণটা দেখে ঢালটা এমন একটা সংখ্যা আসছে যার নতি আমরা মুখস্থ রাখি না, যেমন √3, 1/√3, 1, এগুলো ব্যতীত যদি কিছু আসে তখন আমরা কিন্তু ওই মূল সূত্রটাই ব্যবহার করব। এরকম কিছু কোশ্চেন আমি দেখাবো। তার আগে এই কোশ্চেনটা দেখো, এটা রিসেন্ট টাইমে কৃষি বিশ্ববিদ্যালয়ে আসা একটা কোশ্চেন, মনোযোগ দিয়ে শোনো। এই রেখাটার সাথে খেয়াল করো, এই যে গিভেন লাইন, এর সাথে কত ডিগ্রি কোণে, 15 ডিগ্রি কোণে আনত আছে এই চার রেখার মধ্যে কোনটা? এখন এটা স্মার্ট ওয়েতে কীভাবে সলভ করবো সেটা শোনো। প্রথম কথা, এটার স্লোপ হিসাব করে দাও তো। এটার স্লোপ হিসাব করার জন্য y এর সাথে 1 বানাচ্ছি, তখন 3 দিয়ে ভাগ দিলে এটা আসতে হচ্ছে 1/√3 × x প্লাস হচ্ছে 5। তাহলে তোমরা কি খেয়াল করছো এই 1/3টাই যে ঢাল, যেহেতু ঢাল 1/√3, তাহলে কিন্তু আমরা বলতে পারি এখানে যে নতি সেটা হচ্ছে 30, এটার নতি হচ্ছে 30। এখন আমাদের কথা হচ্ছে এর সাথে একটা রেখা 15 ডিগ্রি কোণে আনত হইতে হবে, আর দুই রেখার মাঝখানে কোণ মানে হচ্ছে দুই নতির বিয়োগফল। তাহলে এইটার নতি যেহেতু 30, আমাকে এমন রেখা সিলেক্ট করতে হবে যার নতির সাথে এই নতির গ্যাপ হবে 15। এই নতির গ্যাপ কত হবে? 15। তাহলে এই গ্যাপটা 15 হওয়ার জন্য অপশন কয়টা আছে? দুইটা, হয় 15 বেশি, নয় 15 কম। তার মানে আমরা খুঁজবো ওই রেখাটা যার নতি এই 30 থেকে 15 বেশি, মানে 45 অথবা 15, 45 অথবা 15। তো চলো আমরা দেখি 45 অথবা 15 কিনা। আমরা দেখো এইখানে ফার্স্ট যেটা আছে, এটার নতিও কিন্তু আগের মতোই 1/√3, তার মানে এটা হবে না জীবনেও। আমি 1/√3 হবে না কেন? কারণ এটার নতিও তো ঢালও তো 1/√3, এইটার ঢাল 1। আচ্ছা, এটার ঢাল যেহেতু 1, দ্যাট মিন্স এটার সাথে এটার যে নতি সেটা হচ্ছে 45। খেয়াল করো, এটার ঢাল হচ্ছে 1, দেখো 3 দিয়ে ডিভাইড করলে এখানে 1 আসবে, তার মানে এটার স্লোপ 1। এর মানে এই বি অপশনে যে রেখাটা আছে তার নতি 45, আর এখানে নতি 30। তাহলে দুইটাকে বিয়োগ করে আমরা কিন্তু ওই 15 ডিগ্রি পাবো। দেখো কিভাবে সলভ করলাম। তুমি যখন এটা শিখে যাবা, আসলে কিছুই লিখতে হবে না, জাস্ট দেখে এইভাবে চেক করবা। এটাকে অভ্যাস করতে হবে। অভ্যাস করাটা হচ্ছে একবার শুনে পরীক্ষা পর্যন্ত তুমি মনে রাখতে পারবা না। তোমার যেটা করতে হবে, বারবার রিপিটেড প্র্যাকটিস, একই প্রবলেমের বারবার প্র্যাকটিস, যেন এই ওয়েগুলা, স্ট্র্যাটেজিগুলা তুমি রপ্ত করতে পারো, আয়ত্ত করতে পারো। তো চলো আমরা এবার পরের প্রবলেমে যাই। পরের যে প্রবলেম সেটা দেখো, এই রেখা আর এই রেখা, এই দুইটার মাঝখানে মধ্যবর্তী কোণ থিটা। তাহলে tan থিটার মান কত? এইবার আমার মনে হয় এটা আসলে তোমরা যেভাবে বোর্ডে মানে করে আসছো ঠিক সেভাবেই করবা। এটার স্লোপ হচ্ছে 4, এটার স্লোপ হচ্ছে 9/2, এটার স্লোপ হচ্ছে 9/2। তাহলে tan থিটার মান বের করার ফর্মুলা হচ্ছে +- 4 থেকে 9/2 বাদ, আর নিচে হচ্ছে 1 + 4 × 9/2। তো এখন দেখো এখানে আসে 8 - 9, এখানে হচ্ছে 38/2, 2 2 ক্যান্সেল, তাহলে প্লাস এখানে -1 আসলেও একবার প্লাস দিয়ে গুণ আরেকবার মাইনাস দিয়ে গুণ, আলটিমেটলি 1/38 আসবে। এই যে 1/38 আসবে, তার মানে এই রেখাটার যে মধ্যবর্তী কোণ তার ট্যানজেন্ট হচ্ছে +1/38 একটা, -1/38 একটা। আমাদের কাছে ধনাত্মক মান চাইছে, এই জন্য আনসার হচ্ছে এ। তো চলো আমরা এবার পরের প্রবলেমে যাই। ওকে, এইটা বইয়েটা আসা একটা এক্স কোশ্চেন, বলছে এসিবি কোণের মান। এইটা একটু বুঝো তো, এই মাঝখানে যে সি দেই
সেটা আসলে দুই রেখাংশের কমন পয়েন্ট, দুই রেখাংশের কমন পয়েন্ট মানে তোমাকে বুঝতে হবে কোন এসিবি মানে এসি ও বিসি এর মধ্যবর্তী কোণ, এসি এবং বিসি এর মাঝখানে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে কোণ এসিবি। তাহলে এবার আমাদের টার্গেট থাকবে এসি আর বিসির মাঝখানে অ্যাঙ্গেল। এইটার জন্য তোমার দুইটা স্লোপ লাগবে, একবার এসির স্লোপ আর একবার বিসির স্লোপ। দুই লাইনে ঢাল হলেই তো মধ্যবর্তী কোণ বের করা যায়, তাই না? তো দেখো এসির স্লোপ কিভাবে বের করবা, 12 থেকে 17 বাদ, কোটির ডিফারেন্স আর নিচে হচ্ছে ভোজের ডিফারেন্স, তাহলে উপরে থাকতেছে -5 নিচে 12। একইভাবে আমরা বিসির স্লোপ বের করব, সেটা কিভাবে, 5 থেকে 17 বাদ -12 মাইনাসে মাইনাসে +7, এই হলো -12 বাই হচ্ছে -5, দুই মাইনাস ক্যান্সেল, 12/5। আচ্ছা তোমরা কিছু অবজার্ভ করছো, দেখো এইটার স্লোপ আর এটার স্লোপ উল্টা আর বিপরীত চিহ্নে আসছে, উল্টা আর বিপরীত চিহ্নে আসছে মানে এই মাঝখানে অ্যাঙ্গেল হবে 90 বা π/2। তো চলো পরের প্রবলেমে যাই। পরের প্রবলেমটা হচ্ছে এটা আসলে বোর্ড পরীক্ষায় আসলে রিটেনে আসতো, এমসিকিউতে আসলে উচিত না, এখন আমাদের আসলে দিয়ে দিছে যেহেতু, তো কিভাবে আমি সলভ করব। এখন প্রথম কথা হচ্ছে একটা বর্গক্ষেত্র এঁকে নিলাম, এটার একটা কর্ণ দিয়ে দিস 8x - 15y = হচ্ছে 1, এটা হচ্ছে কর্ণ। আর সাথে একটা বিন্দু আছে A1 2, এটা হচ্ছে এই চার শীর্ষের একটা। এখন এই যে চার শীর্ষের একটা, এই 1 2 আমি কোনটাকে বিবেচনা করব, তার জন্য আগে 1 2 দিয়ে এটাকে স্যাটিসফাই করায় নিতে হয়। 1 2 দিয়ে যখন স্যাটিসফাই করাই দিবে, এই 8 - 16, দেখো এক্স এর জায়গায় 1, ওয়াই এর জায়গায় 2 বসা, হিসাব করে দেখো এটা সিদ্ধ হয় না। দ্যাট মিন্স এই যে পয়েন্টটা আর এই যে পয়েন্টটা, এদের কেউই ওই 1 2 হবে না। আমরা ধরে নিচ্ছি এইটা হচ্ছে 1 2। আচ্ছা ভালো কথা, এখন তোমার কাছে চাইছে এ বিন্দুগামী বাহু দুইটা, এ বিন্দুগামী বাহু দুইটা। আচ্ছা খেয়াল করছো, আমি হলে পরীক্ষায় কি করতাম, বা এইটাই যদি আরেকবার আসে তুমি অলওয়েজ শুধু এই একটা চেক করবা। দেখো তো এ বিন্দুগামী যে বাহু দুইটা চাইছে, নাম দিয়ে দিলাম এ বি আর এসি। আসলে বলো তো এরা কি একটা বিন্দুগামী দুইটা বাহু, তারা তো মাস্ট বি কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, 90। এই জন্য পরীক্ষায় আগে এই চেকটা করে ফেলা উচিত, এই অপশনগুলোর মধ্যে 90 ডিগ্রি কোণে আছে এমন রেখা কয়টা আছে। 90 ডিগ্রি কোণে থাকতে হলে তাদের ঢাল উল্টা আর বিপরীত চিহ্নের লাগবে। খেয়াল করো তো, এখানে আছে 7x - 3y, এখানে আছে 7x + 3y। খেয়াল করো, যদি লম্ব হইতো তাহলে এক্স আর ওয়াই এর সঙ্গে এক্সচেঞ্জ থাকতো, এখানে এক্সচেঞ্জ নাই। সেম ভাবে এটাতেও নাই, এটাতেও নাই, কিন্তু দেখো তো এইখানে কত আছে, 23x - 7y। দেখো এই 23 পরের বার ওয়াই এর কাছে, 7 পরের বার এক্স এর কাছে, আর মাঝখানের মাইনাসটা প্লাস। তার মানে এই লাস্ট অপশনে যে দুইটা রেখা ইউজ হয়েছে তারা পরস্পর লম্ব, আর কোনো অপশনেই দুইটা লম্ব রেখা ছিল না। এই জন্য এমসিকিউতে আসলে শুধু এইটুক চেক করে দাগাই দিবা। আশা করি তোমরা বুঝতে পারছো কথাটা। তো চলো এবার আমরা পরের প্রবলেমে যাব। হ্যাঁ, পরের প্রবলেমটা হচ্ছে খুব সহজ একটা কোশ্চেন। ফার্স্ট রেখাটা চলো আমরা এঁকে ফেলি। ফার্স্ট রেখাটা হচ্ছে একটা মূল বিন্দুগামী রেখা, ধ্রুবক যেহেতু 0, ঢাল যেহেতু 1, তার মানে বুঝতে হবে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45। আর এই যে রেখাটা, এই রেখাটা হচ্ছে দেখো এখানে এক্স ইন্টারসেপ্ট 5, ওয়াই ইন্টারসেপ্ট 5, তার মানে 5 একক ডানে 5 একক উপরে ছেদ করেছে। সাথে এইটার ঢাল 1, দেখো এইটার ঢাল 1 আর এইটার ঢাল -1, দ্যাট মিন্স এইখানে কোণ আছে কত ডিগ্রি, 90। আর তৃতীয় লাইনটা হচ্ছে y = 0, এই হচ্ছে y = 0, এটা হচ্ছে x - y = 0, আর এইটা হচ্ছে x + y + 5 = 0, বা x + y = 5। এখন বলো তো এই তিনটা লাইন দ্বারা এখানে ট্রায়াঙ্গেলের দুইটা কোণ তো পেয়ে গেছি, তার মানে তো হিসাব করাই যাচ্ছে এটাও কত হবে, 45। আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, তো এখন শোনো পরের যে প্রবলেমটা সেটা আমরা একটু দেখি। এটা তোমাদের হোমওয়ার্ক, একই টাইপের কোশ্চেন বেশ কয়েকটা করে দিলাম, এবার তোমরা নিজেরাই এটা সলভ করতে পারো। হ্যাঁ, তো এবার চলো পরের প্রবলেমে যাই। এইটা জিএসটি 23-24 আসছে, দুইটা রেখার মাঝখানে অ্যাঙ্গেল দিয়ে দিছে 45, ভালো কথা, tan 45। একটার ঢাল দিয়ে দিছে, অপরটার ঢাল দেয় নাই, ধরলাম অপরটার ঢাল m, আর যেটা দেওয়া আছে সেটা হাফ, তাইলে সূত্রের মধ্যে সাজাই ফেললাম। এই যে সূত্রের মধ্যে সাজাই ফেললাম, এইবার এটাকে ক্যালকুলেশন করবা। 1 = ±2 দিয়ে গুণ করলে 2m - 1 বাই হচ্ছে 2 + m, বাকি টুক তুমি প্লাস এবং মাইনাসের জন্য দুইটা বের করবা, একটা অপশনের সাথে ম্যাচ করবে। তো চলো এবার আমরা পরের প্রবলেমে যাব। এইটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক পেজ, তোমাদের কাজ হচ্ছে এই পেজের সবগুলো অঙ্ক তোমরা নিজেরা একা একা প্র্যাকটিস করবা। হ্যাঁ,
এবার আমরা একটু নতুন আলোচনায় আসি। দুইটা রেখা লম্ব, সমান্তরাল, আর দুইটা রেখা একই রেখা কিনা বা দুইটা সমীকরণ একই রেখা কিনা সেটা আমরা কিভাবে বের করব। প্রথম কথা, লম্ব হইলে আমরা মনে রাখবো এক্সের সহগের গুণফল আর ওয়াইয়ের সহগের গুণফলের সমষ্টি শূন্য হবে। সহজ কথা, এক্সের সহগের গুণফল আর ওয়াইয়ের সহগের গুণফলের সমষ্টি শূন্য হবে। যদি সমান্তরাল হয় তাহলে এক্সের সহগের রেশিও ওয়াইয়ের সহগের রেশিও সমান হবে, কিন্তু ধ্রুবকের রেশিও সমান হবে না। এক্সের সহগ দুইটা রেশিও, ওয়াইয়ের সহগ দুইটা রেশিও সমান হইলেও ধ্রুবকটা সমান হবে না, ধ্রুবকের রেশিও সমান হবে না। আর তিনটা রেশিও যদি সমান চলে আসে, এক্সের সহগের রেশিও, ওয়াইয়ের সহগের রেশিও, ধ্রুবকের রেশিও, তিনটাই যদি সেম আসে বুঝতে হবে এরা হচ্ছে একই রেখা, এরা হচ্ছে একই রেখা বা অভিন্ন রেখা। এইখানে একটু ইম্পর্টেন্ট আরেকটু এক্সট্রা জানা দরকার। এইটা যেহেতু শর্ত, তাহলে আমরা কাজ করি এইখান থেকে এটাকে আরেকটু ক্যালকুলেশন করলে এরকম লেখা যায় না? দেখো তো, a1 b2 ইকুয়াল টু a2 b1, মানে আমি এই দুইটাকে গুণ করলাম আর আরই এইখানে, তাহলে লেখা যাবে a1 b2 মাইনাস a2 b1 ইকুয়াল টু 0। এই প্যাটার্নের কোশ্চেনগুলো তোমরা নিজেরা পারবা বলে আমি এইখানে বেশিরভাগ হোমওয়ার্কই রাখবো, এটা তোমরা নিজেরাই করবা। রুলসগুলো তো বলেই দিলাম, যেটাতে একটু দ্রুত করা যায় সেটা আমি বলে দিচ্ছি। যেমন ফার্স্ট, এই দুই রেখা সমান্তরাল হলে আলফার মান কত? তার মানে এক্স এর সহগের যে রেশিও আর ওয়াইয়ের সহগের যে রেশিও সেটা সমান আসবে। ক্যালকুলেশন করো, আলফার মান বের করো। তারপরেরটা, এর মান কত হলে সমান্তরাল হবে? এক্স এর সহগের রেশিও, ওয়াইয়ের সহগের রেশিও সমান ধরে ক্যালকুলেশন করবা। তারপরেরটা, এইটা চলো আমরা একটু গুরুত্বের সাথে দেখি। এইখানে কিন্তু রেখা না দিয়ে যেটা কাজ করছে, দেখো এখানে রেখা না দিয়ে এইখানে বলছে মূল বিন্দু আর এ বি বিন্দুর সংযোগ রেখা। ভালো কথা। আবার পরের বার বলছে, দেখো পরের বার বলছে হচ্ছে P0 ও এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখা, এরা লম্ব হবে কোন কন্ডিশনে? আচ্ছা, তো এবার তো রেখা দেওয়া নাই, রেখা না দিয়ে যদি বলে বিন্দুগামী রেখা দুই বিন্দু দিয়ে, তাহলে আমরা বলবো ঢাল বের করে ফেলবো। কারণ লম্ব হওয়ার আসল কন্ডিশনটা হচ্ছে, আসল বলতে যেটা হচ্ছে মূল ব্যাপার, সেটা হচ্ছে ঢালের গুণফল -1। তাহলে এটার স্লোপ কত? বি বাই এ। কেন? এটা তো 0 0ই। আর এটার স্লোপ হচ্ছে কে বাই হচ্ছে এইচ মাইনাস পি, যাদের গুণফল হবে -1। যদি আমি গুণ করে দিই বিএইচ মাইনাস বিপি, সরি গুণ করতেছি কার সাথে আসলে, হ্যাঁ আমি এখানে দেখো এখানে হবে সিচুয়েশনটা এরকম, বি কে ইকুয়াল টু মাইনাস এ এইচ মাইনাসে মাইনাসে প্লাস এপি। এ এইচটা এই পাশে নিয়ে এসে বড়, এই হচ্ছে এ এইচ প্লাস বি কে ইকুয়াল টু হচ্ছে এপি। এটাই হচ্ছে আমাদের ইকুয়েশন, যেটা হচ্ছে এখানে আছে, তোমরা খুঁজে পাওয়ার কথা। সেটা হচ্ছে আমরা পরের প্রবলেমে যাব। ওকে, এটা কমন কোশ্চেন। কি কোশ্চেন? এই দুই বিন্দুগামী রেখা ওই রেখার উপর লম্ব লাগবে। তাহলে এখান থেকে ঢাল হিসাব করো তো, 2a মাইনাস 3 আর নিচে হচ্ছে a প্লাস 2, কোটির ডিফারেন্স বাই বোঝের ডিফারেন্স। আর এটার স্লোপ হচ্ছে -4/3। এই দুইটা গুণ করে গুণফল -1 হবে। এইখান থেকে তুমি এর মান হিসাব করে ফেলবা। তো চলো আমরা এবার পরের যে প্রবলেম সেটা দেখি। এম এর মান কত হলে এরা লম্ব হবে? লম্ব হওয়ার কন্ডিশন হচ্ছে এক্স এর সহগ দুইটা গুণ করো, -2 আর এখানে যা আছে, তাহলে -2 আর এই মাইনাস মিলে প্লাস হয়ে গেল m+1। মাঝখানে হবে প্লাস ওয়াইয়ের সহগের গুণফল। খেয়াল করো, কার গুণফল? ওয়াইয়ের সহগের গুণফল। তো ওয়াইয়ের সহগ হচ্ছে এখানে 3, এখানে 4, এই হলো 12, এইটা 0 হবে। এবার তুমি হিসাব করে দেখো কত আসে। চলো এবার আমরা এই প্রবলেমটা সলভ করি। এইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিকবার আসছে কোশ্চেনটা, আমার ধারণা এটা আবার রিপিট হইতে পারে। তো কোশ্চেনটা নর্মালি আমরা দুইটা রেখা যদি দুইটা সমীকরণ যদি একই রেখাকে বোঝায়, তাহলে আমরা এইভাবে করবো, এক্স এর সহগের রেশিও, ওয়াইয়ের সহগের রেশিও আর ধ্রুবকের রেশিও সমান। বাট এই প্রবলেমটা ছাড়া, কারণ এই প্রবলেমটা ওইভাবে করতে গেলে ক্যালকুলেশনে মাঝখানে কিছুটা টাইম চলে যায়। তো এই প্রবলেমটা মনে রাখবা কেমনে? দেখো এটা তো নর্মালি আমাদের সংখ্যাসূচক সহগ, কিন্তু এটার মধ্যে দেখো এক্স এর সহগ কজ, ওয়াইয়ের সহগ সাইন। এই প্রবলেমটা মানে একদম হুবহু এই প্রবলেমটা দেখে রাখবা। পরের বার এটা রিপিট হইলে শুধুমাত্র এই সহগগুলো চেঞ্জ হবে, এইটা সেমই থাকবে। এটা সেম রেখে স্যার এটা চেঞ্জ করতে পারে। তখন তোমার কাজ হচ্ছে, যেহেতু এই সমীকরণ একই রেখাকে রিপ্রেজেন্ট করে, এর মানে মূলবিন্দু থেকে দুইটার ডিস্টেন্সই সমান আসবে। এই জন্য আমরা এক কাজ করতেছি, মূলবিন্দু থেকে প্রথমটার ডিস্টেন্স বের করব। যারা মূলবিন্দু থেকে ডিস্টেন্স বের করতে পারো না, শুনে নাও, মূলবিন্দু থেকে ডিস্টেন্স বের করার ওয়ে হচ্ছে ধ্রুবকের মডুলাস নিবা। এখানে যে সমীকরণে ধ্রুবকটা আছে তার মডুলাস, আর নিচে লিখবে √এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগের স্কোয়ার।
আর রাইট সাইডে আবার মূলবিন্দু থেকে এটা ডিস্টেন্স নাও। এখানে ধ্রুবক হচ্ছে পি, আর নিচে লাগবে রুট ওভার এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার। ভালো কথা, এইটুক তো 1 হয়ে গেল বাদ, তাহলে পি এর মান থাকতেছে 4 ডিভাইডেড বাই রুট 13। 4 ডিভাইডেড বাই রুট 13, তো এটার আনসার হয়ে যাবে ডি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা পরের প্রবলেমে যাই। এই প্রবলেমটাতে বলা হচ্ছে দুইটা সমীকরণ একই রেখাকে রিপ্রেজেন্ট করে, তার মানে এক্স এর সহগের অনুপাত, ওয়াই এর সহগের অনুপাত আর ধ্রুবকের অনুপাত এই তিনটা সমান হবে। কিন্তু খেয়াল রাখা লাগবে, ধ্রুবকের অনুপাত যখন নিবা সমীকরণ দুইটাকে একই স্ট্যান্ডার্ডে থাকতে হবে, অর্থাৎ হয় ধ্রুবক দুইটাই ডানে থাকবে, নয় ধ্রুবক দুইটাই বামে থাকবে। এইখানে প্রথমটার ক্ষেত্রে ডানে আছে আর দ্বিতীয়টার ক্ষেত্রে বামে আছে, তো এটাকে যদি বামে নেই তাহলে হবে -7/15। একবার আমরা এই দুইটা থেকে এর মান বের করব, আর একবার এই দুইটা থেকে বি এর মান বের করব, ঠিক আছে? তো আমাদের কাছে তো শুধু এর মান চাই যাইছে, তাহলে আমরা এখান থেকে লিখি 2/3 ইকুয়াল টু -7/15। তো আমরা এখানে এক কাজ করে দিচ্ছি, 3 এখানে যাচ্ছে হচ্ছে 5 বার, তাহলে এর মান হচ্ছে -10 ডিভাইডেড বাই 7। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা পরের প্রবলেমে যাব। আচ্ছা, এগুলা সহজ কোশ্চেন, এগুলো তোমাদের নিজেদেরই পারা উচিত। 3/2 ঢাল বিশিষ্ট সরল রেখাটি এর উপর লম্ব। আচ্ছা, এর উপর লম্ব মানে এর স্লোপ কত? এর স্লোপ -λ/3, আর যে রেখাটা লম্ব হবে তার ঢাল ছিল 3/2, তার মানে এই দুইটাকে যদি আমরা গুণ করি গুণফল হবে -1। 3 3 ক্যান্সেল, দুই পাশের মাইনাস ক্যান্সেল, এই জন্য ডেলের মান হবে 2, ল্যামডার মান হবে 2। তো চলো এবার আমরা পরের যে প্রবলেম সেটা দেখি। আচ্ছা, এবার প্রবলেম না, এবার একটু আলোচনায় আসি। একটা লাইন দেওয়া, তাহলে ওই লাইনটার উপর লম্ব রেখা নিতে হবে, লম্ব আর সমান্তরাল। এখন কোন রেখার উপর লম্ব আর সমান্তরাল রেখার সমীকরণ আমরা কিভাবে বের করব সেটা একটু দেখে নেই। শোনো, এই লাইনের উপর লম্ব যখন নিবা তখন এক্স আর ওয়াই এর শককে এক্সচেঞ্জ করে দিবা, অর্থাৎ এক্স এর শকটা আসবে ওয়াই এর কাছে, ওয়াই এর শকটা যাবে এক্স এর কাছে, মাঝখানের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। আগে তো আমরা ধ্রুবক লিখতাম প্লাসকে, এইভাবে না করে আমরা ডিরেক্ট যে কাজটা করব, এই বিন্দু দিয়ে এটাকে সিদ্ধ করাই দিব। দেখো, এই বিন্দু দিয়ে যদি এটাকে সিদ্ধ করাই দিই তাহলে কি হবে? বি আলফা মাইনাস এ বিটা, কারণ আমাদেরকে তো বলছে ওইটার উপর লম্ব সাথে এই বিন্দু দিয়ে যাওয়া লাগবে। তো এই জন্য আমরা এই বিন্দু দিয়ে সিদ্ধ করাই দিব। সিদ্ধ করানো মানে এই বিন্দু দিয়ে সিদ্ধ করালে লেফট সাইড আর রাইট সাইড যেন সেম আসে। তো আমরা কি করব, সবসময় বিন্দুটা বসাই দিয়ে লেফট সাইড থেকে যা পাবো ওইটাই শুধু রাইট সাইডে লিখে দিব। একইভাবে যখন সমান্তরাল বলবে তখন ওই ভেরিয়েবল পার্ট হুবহু সেম রাখবো, ভেরিয়েবল পার্টে কোনো চেঞ্জ করব না। আর নতুন যে ধ্রুবকটা সেটা বের করার জন্য একটা বিন্দু দেওয়া থাকবে, তুমি এই বিন্দু দিয়ে স্যাটিসফাই করো, করায় ডান পাশে লিখে দাও, এই হলো এ আলফা প্লাস বি বিটা। চলো এবার আমরা পরের প্রবলেমে যাই। পরের যে প্রবলেম সেটা দেখো, এর উপর এর সমান্তরাল মানে 2x - 3y থাকাই লাগবে। ব্যাপারটা হচ্ছে এখানে 2x - 3y আসেই একটাতে, এই জন্য এটাই আনসার। যদি একাধিক অপশন থাকতো তাহলে আমরা ওই বিন্দু দিয়ে সিদ্ধ করায় চেক করে দিতাম ওই দুইটার মধ্যে কোনটা উত্তর, সবগুলা কিন্তু চেক করতাম না, জাস্ট 2x - 3y যুক্ত যে কয়টা ছিল শুধু সেগুলাই চেক করতাম। তো চলো এবার পরের প্রবলেম দেখো, এইটার উপর লম্ব চাইছে, ভালো কথা খেয়াল করো তো। এর উপর লম্ব বের করতে হইলে এক্স আর ওয়াই এর শক এক্সচেঞ্জ করতে হবে, মাঝখানের চিহ্ন চেঞ্জ করতে হবে, আর নতুন ধ্রুবক কত আসবে সেটার জন্য এইটা দিয়ে সিদ্ধ করানো লাগবে। তো সিদ্ধ একটু করে দেখাই, 2 × 7 মানে 14 মাইনাস 5 × 3 15, তার মানে 14 - 15 -1, ওই পাশে গেলে +1। আর আমি হইলে যেটা করতাম বা এমসিকিউতে তুমি যেটা করবা, এটা দেখে আগে ডিসিশন নিবা 7x + 5y কয়টাতে আছে, একটাতেই আছে, এই জন্য আর বাকিগুলা চেক করারই দরকার নাই, ধ্রুবক বের করার প্রয়োজন ছিল না। তো চলো পরের যে প্রবলেম সেটা দেখি। এইবার এই প্রবলেমে তোমার একটু লার্ন করার দরকার। আবার বলছি, সবাই গতানুগতিক যেভাবে ভাবে তুমি এইভাবে ভাববা না। তোমাকে কি বলছে, এ বিন্দুগামী বিসি রেখার উপর লম্বের সমীকরণ, এ বিন্দুগামী বিসি রেখার উপর লম্বের সমীকরণ। তুমি এক কাজ করো, এই বিসি রেখার স্লোপটা বের করো। দেখো তো বিসি রেখার স্লোপটা কত? কোটি দ্বয়ের ডিফারেন্স বাই হচ্ছে ভুজদ্বয়ের ডিফারেন্স, তার মানে 5 - 2 মানে 3/3, তার মানে 1, তার মানে বিসি রেখার স্লোপ 1। আর এ থেকে যখন লম্ব টানবা তখন ওই লম্বের স্লোপ হবে -1। তো আমি অপশন আগেই চেক করবো -1 স্লোপ কার আছে, এইটার তো -1 নাই, এইটার -1 নাই, এইটার -1 নাই, তো আনসার হবে বি। এই জাস্ট স্লোপ চেক দিয়ে তুমি হিসাব করে ফেলবা।
তুমি ভুলেও কিন্তু বিসি রেখার সমীকরণ বের করলা, পরে তার উপর লম্ব রেখা বের করবে, এগুলো করতে যাবা না, শুধু ঢাল দিয়ে চেক করো তাহলেই হবে। তো এবার দেখো পরের কোশ্চেনে যাই, এইটা একটু ইম্পর্টেন্ট, একটু প্র্যাকটিস করবা। বলছে এই দুই বিন্দু দুইটার মধ্য দিয়ে যায় এমন রেখার উপর লম্ব লাগবে। তাহলে আগে এটার স্লোপ বের করি। এই দুই বিন্দুকে আমি রেখার ঢালটা আমি বের করে নিচ্ছি। কোটির ডিফারেন্স বাই হচ্ছে ভুজের ডিফারেন্স, তার মানে 2b বাই 2a, 2 ক্যান্সেল হয়ে b বাই a। তাহলে এই দুই বিন্দুগামী রেখার ঢাল হচ্ছে b বাই a। এখন আমাদের চাওয়া হচ্ছে এই দুই বিন্দুগামী রেখার উপর লম্ব লাগবে, তার মানে এখানে যেহেতু b বাই a আছে, তাহলে আমরা যে রেখাটা বের করতে চাই তার স্লোপ হওয়া উচিত মাইনাস a বাই b। তার স্লোপ কত হওয়া উচিত? মাইনাস a বাই b, উল্টার বিপরীত চিহ্নের সাথে এই বিন্দু দিয়ে যাওয়া লাগবে। এই জন্য এইখানে লিখে দিচ্ছি x মাইনাস x1, আর এই পাশে লিখে দিলাম y মাইনাস y1। এইবার ইকুয়েশন হিসাব করে ওইখান থেকে উত্তর বের করে নিবা। তো চলো আমরা এবার পরের যে প্রবলেম সেটাতে যাই। এইটা আমরা কিভাবে করব শোনো। এটা বেশ কয়েকবার বিভিন্ন পরীক্ষায় আসছে এই প্যাটার্নের কোশ্চেন, সামনেও আসতে পারে। তখন তুমি কিভাবে স্মার্ট হয়ে এই কোশ্চেনটা সলভ করবে সেটা শোনো। এই দুই বিন্দুগামী রেখার লম্ব সমদ্বিখণ্ডকের সমীকরণ চাইছে। আমরা যে কাজটা করব, এই দুই বিন্দু থেকে আগে ঢাল হিসাব করে ফেলবো। ঢাল কত? কোটির ডিফারেন্স, 4 থেকে -1 বাদ দিলে 5, 2 থেকে 1 বাদ দিলে 1, এই হলো 5। এখন আমাদের দরকার এই দুই বিন্দুগামী যে রেখাটা তার উপর লম্ব। এর মিনিং কি? আমরা যেটা নির্ণয় করব তার স্লোপ -1/5 লাগবে। আমরা জাস্ট অপশন চেক করে দেখব কার স্লোপ -1/5। আবার বলছি, কার স্লোপ -1/5। একমাত্র অপশন এইটারই স্লোপ -1/5, আর দেখাই যাচ্ছে কারো স্লোপের সাথে 5-এর সম্পর্কই নাই। এই জন্য আমরা এইটা করবোই না, জাস্ট এখান থেকে ঢাল চেক করে অপশন দেখেই বলে দিব রেজাল্ট কোনটা। তো চলো পরের প্রবলেমে যাই। পরের প্রবলেমটা হচ্ছে এত রেখার উপর লম্ব। আচ্ছা, এত ঢাল বিশিষ্ট রেখার উপর লম্ব মানে যে রেখাটা বের করব তার স্লোপ কত লাগবে? -3/2। আর এটা দিয়ে যাওয়া লাগবে, তার মানে এখানে থাকবে x+1 আর এখানে থাকবে y-0। এখন ক্যালকুলেশন করে নাও, হয়ে গেল। অথবা এটার ঢাল 2/3, লম্ব রেখার ঢাল -3/2 লাগবে। অপশনে -3/2 ঢাল বিশিষ্ট রেখা একটাই ছিল, এই জন্য এই ক্যালকুলেশনের কোনো প্রয়োজন নাই। তো চলো এবার আমরা পরের প্রবলেমে যাব। এইটা একটু ইম্পর্টেন্ট, এইটা আমি একটু মার্ক করে দিচ্ছি, এইটা তোমরা একটু গুরুত্বের সাথে সলভ করবা। কিভাবে সলভ করবা শোনো। তোমার টাস্ক হবে এখানে এই গিভেন লাইনের উপর লম্ব। তোমরা একটু দেখো তো, এই যে লাইনটা দেওয়া, এই লাইনটাতে এক্স ভেরিয়েবলটা মিসিং না? এক্স ভেরিয়েবল মিসিং থাকার মানে হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। তো একটা লাইন এক্স অক্ষের সমান্তরাল মানে এরকম। এখন আমরা চাচ্ছি তার উপর আবার লম্ব আঁকতে। তার উপর যদি লম্ব হয় তাহলে সে তো ওয়াই অক্ষের সমান্তরাল হবে। অর্থাৎ আমরা যেটা নির্ণয় করতে চাই সেটা ওয়াই অক্ষের সমান্তরাল, তার মানে তার ইকুয়েশনে এক্স থাকবে, এই বিন্দু দিয়ে যাওয়া লাগবে। এই জন্য এই বিন্দুর ভোজ কত? এইচ। এই হলো এক্স ইকুয়াল টু এইচ, এই জন্য আনসার হয়ে যাবে এক্স মাইনাস এইচ ইকুয়াল টু 0। এই জন্য আনসার হচ্ছে এক্স মাইনাস এইচ ইকুয়াল টু 0। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো পরের প্রবলেমে যাই। এইবার এটা তোমাদেরকে অলরেডি আমরা লিখে দিয়েছি, এটা তোমাদের হোমওয়ার্ক। এটা অলরেডি দেখবা যে যখন টপিক্সের ডিসকাশনটা করছি তখন এখানে বানায় দেওয়া ছিল কিভাবে শর্তটা বের করতে হবে। এইটা আসো, এইটা ডিও 25-26 আসছে। আমাদের কাছে কি বলছে? এই দুই বিন্দু দ্বয়ের সংযোগ রেখার লম্ব দ্বিখণ্ডক ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে? এইবার আমাদের লম্ব দ্বিখণ্ডক বের করাই লাগবে। তো কি করব শোনো, এই যে লাইনটা দেওয়া আছে এইখানে পয়েন্ট হচ্ছে 8,5 আর এই পয়েন্ট হচ্ছে -4 -3। লম্ব দ্বিখণ্ডক মানে মিড পয়েন্টে, এইটা মিড পয়েন্ট, এটা মিড। তো এই মিড পয়েন্টে একটা লম্ব আঁকলে সেই লম্বের ইকুয়েশন। চলো আগে মিড পয়েন্টের স্থানাঙ্কটা বের করি। 8 থেকে 4 বার দিলে 4, 4কে অর্ধেক করে দিলে 2, 5 থেকে 3 বার দিলে 2, 2কে অর্ধেক করে দিলে 1। মানে ভোজদ্বয়ের যোগফলের অর্ধেক, কোটিদ্বয়ের যোগফলের অর্ধেক। এখন সাথে লাগবে এই মিড পয়েন্ট তো বের করলাম, এই মিড পয়েন্ট দিয়ে যদি আমরা একটা লাইন ড্র করি, লম্ব যেটা, এইটাকে বলতেছি আমরা পারপেন্ডিকুলার বাইসেক্টর বা লম্ব সমদ্বিখণ্ডক। আমরা এইটার সমীকরণ চাই। এর জন্য আমাদের এই রেখার স্লোপটা দরকার। শুধু বিন্দু দিয়ে তো আর রেখা বের করা যাবে না। তো এটার স্লোপ বের করার জন্য উপরে লাগবে কোটির ডিফারেন্স, নিচে লাগবে ভোজের ডিফারেন্স। এর মানে 8/12, 4 দিয়ে কাটলে 2/3। তো এইটার স্লোপ যেহেতু 2/3, তার মানে এইটার স্লোপ হবে -3/2। তো চলো সমীকরণটা তাহলে গঠন করে ফেলি। সমীকরণটা হবে
এই পয়েন্ট দিয়ে যাবে আর স্লোপ জানো, তার মানে y মাইনাস ওয়ান মাইনাস থ্রি বাই টু ইন্টু এক্স মাইনাস টু। এবার এক কাজ করো, আমাদের কিন্তু সমীকরণটা চায় নাই, আমাদের কাছে চাইছে এই রেখাটা y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে। তো আমরা এক কাজ করতেছি, y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে সেটার জন্য x জিরো বসাই দিচ্ছি। x যদি জিরো বসাই তাহলে দেখো তো এইখানে এরকম হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, টু টু ক্যান্সেল, তাহলে এখানে শুধু 3 থাকবে, আর মাইনাস ওয়ান ওই পাশে গিয়ে 4 হইলো, এই হলো 4, অর্থাৎ y অক্ষকে 0 4 বিন্দুতে ছেদ করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন শোনো, আমরা পরের যে প্রবলেম সেটাতে যাই। পরের প্রবলেমটা হচ্ছে এই বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক। এই যে লম্বের পাদবিন্দু বের করা, এইটা যদি এমসিকিউতে আসে তাহলে আমরা গতানুগতিক যে ওয়েতে সেটাতে করব না। গতানুগতিক ওয়েটা কেমন, তোমাকে এইখানে লাইনটা দেওয়া আছে, এই হচ্ছে লাইন, আর এইখানে আছে একটা পয়েন্ট, পয়েন্টটা কত 5,-3। এই গিভেন পয়েন্ট থেকে আমি যদি এখানে একটা লম্ব ড্র করি, গিভেন পয়েন্ট থেকে একটা লম্ব ড্র করি, লম্বটা যে বিন্দুতে ছেদ করলো এটাকে বলে লম্বের পাদবিন্দু, লম্বের পাদবিন্দু। তো এই পয়েন্টটা বের করতে হবে। এখন তোমার বোঝার বিষয়টা কি, বা তোমরা কিভাবে করে থাকো বোর্ডে, আগে এই লম্ব রেখাটা বের করো, আর যেটা দেওয়া ছিল তার সাথে সমাধান করে ছেদ বিন্দুটা বের করে এই পাদবিন্দুটা বের হয়। এখন আমরা এমসিকিউর সময়টা করব না, আমরা যে কাজটা করব খেয়াল করো, আমরা করব এই কাজটা, যে এই পয়েন্টটা যেটা আমরা বের করতে চাই সেটা কি আমাদের এই যে দেওয়া ছিল যে লাইনটা তার উপরে আছে না। তাহলে প্রশ্নের ধরনটা হচ্ছে একটা বিন্দু দেওয়া, একটা রেখা দেওয়া, ওই বিন্দু থেকে রেখার উপর যদি লম্বটা নিই তার পাদবিন্দুটা কত সেটা বের করতে হবে। তাহলে যেটা আমরা নির্ণয় করতে চাচ্ছি সেটা ওই গিভেন লাইনের উপর থাকবে, আর যেটা নির্ণয় করতে চাই সেটা অপশনে তো 4টার মধ্যে একটা হবেই, তার মানে এই 4টার কোনো একটা লম্বের পাদবিন্দু। এর মানে এই 4টার একটা মাত্র বিন্দু দিয়ে যদি এই লাইনটা সিদ্ধ হয় তাহলে ওইটাই লম্বের পাদবিন্দু। তাহলে আমরা এক কাজ করি, 2 1 দিয়ে স্যাটিসফাই করাই দিই। তো 2 1 দিয়ে যদি এটাকে স্যাটিসফাই করাই, দেখো তো 3 দুগুণা কত 6, মাইনাস হচ্ছে এখানে 4 মাইনাস 2, সিদ্ধ হয়ে গেল। এখন বাকিগুলা দিয়ে তুমি চেক করে দেখবা আসলে সিদ্ধ হয় না, এই জন্য আনসারটা হবে এ, আনসারটা হবে এ। আচ্ছা আমি একটু চেক করে দেখাই দিই তোমাকে। হ্যাঁ, তো 1 2 যদি বসাই, দেখো 3, 1 2 বসাইলে 3 মাইনাস 8 মাইনাস 2 নট ইকুয়াল টু 0, মাইনাস 2 1 বসাইলে মাইনাস 6 মাইনাস 4 মাইনাস 2 নট ইকুয়াল টু 0, 1 মাইনাস 2 বসাইলে 3 প্লাস 8 মাইনাস 2 নট ইকুয়াল টু 0। অর্থাৎ এই বিসিডি কোনো দিয়ে সিদ্ধ হয় না। এই রিস্কটা তোমাকে নিতে হবে। এমসিকিউ পরীক্ষায় আমরা লম্বের পাদবিন্দু চাইলে অপশন দিয়ে চেক করে ফেলবো। আর যদি মনে করো এইভাবে ক্যালকুলেশন করে ফার্স্ট করতে পারবা, করতে পারো, কোনো সমস্যা নেই। যেমন আমি এই রেখাটা কিন্তু বের করেই দিতে পারি, এর উপর লম্ব মানে 4x প্লাস 3y, এক্সের সঙ্গে ওয়াইয়ের কাছে, ওয়াইয়ের সঙ্গে এক্সের কাছে, মাঝখানে চিহ্নটা চেঞ্জ। এটা দিয়ে সিদ্ধ করো, দেখো 5 × 4 20 মাইনাস 9, 20 মাইনাস 9কে এভাবে 3 এখানে গুণ হয়েছে মাইনাস 3, তাহলে 11, এইখানে একটা মাইনাস 11 দিলেই সমীকরণ বের হয়ে গেল। এবার এইটার এটার ছেদবিন্দু বের করলে লম্বের পাদবিন্দু চলে আসবে। তো চলো আমরা এবার পরের প্রবলেমে যাই। প্রশ্নে বলা হয়েছে এম এ বি এর মিড পয়েন্ট, তাহলে এম পয়েন্টটা বের করা যায়। মিড পয়েন্ট কীভাবে বের করো তোমরা, ভোজ দুইটা যোগ করে অর্ধেক, আবার কোটি দুইটা যোগ করে অর্ধেক। এরপরে বলা হচ্ছে এমসি এ বি এর লম্বছেদক, তার মানে এরা দুইটা তো লম্ব, আর লম্ব হইলে ঢালের গুণফল মাস্ট বি -1 হবে। এই জন্য প্রথমে আমরা এমসি রেখার ডাল নিচ্ছি। খেয়াল করো, এমসি রেখার ডাল এইটা আর এইটা, তাহলে 6 থেকে 1 বাদ 5, নিচে 5 মাইনাস কে, কোটির ডিফারেন্স। এরপরে এবির স্লোপ নিব, এবির স্লোপ নিলে 8 থেকে 4 বাদ দাও 4, 10 থেকে 0 বাদ দাও 10, ক্যান্সেল করলে 2/5, 5 5 ক্যান্সেল, এই ঢাল গুণ করলে কিন্তু গুণফল -1 আসা লাগবে। তাহলে এইখানে দেখো আমরা লিখতে পারি 2 = -5 প্লাস কে, এর মানে কে এর ভ্যালু হচ্ছে 7। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটার আনসার হচ্ছে 7। তো চলো এবার আমরা পরের প্রবলেমে যাই। পরের প্রবলেমটা হচ্ছে y অক্ষের খণ্ডিতাংশ 3 আর এইটার উপর লম্ব। আচ্ছা এইটার উপর লম্ব মানে 3x - 2 থাকা লাগবে। আচ্ছা 3x - 2 এইটা ছাড়া সবগুলাতেই আছে, তার মানে এখন ধ্রুবকটা কতটা বের করাই লাগবে। প্রশ্নে বলে দিছে y অক্ষের খণ্ডিতাংশ 3, এই কথার মানে বুঝতে হবে রেখাটা 0 3 পয়েন্ট দিয়ে যায়। কি দিয়ে যায়? 0 3। তো 0 3 বসাই দিই। এখানে দেখো x 0 বসাইলে তো 0, 3 বসাইলে -6,
তাহলে এখানে থাকা লাগবে +6, নাইলে সিদ্ধ হবে না, এই জন্য আনসার হচ্ছে এইটা। অর্থাৎ 0 3 এইটুকে বসাও, বসায় যা আসলো সেটার বিপরীত চিহ্নযুক্ত সংখ্যাটা শুধু এখানে দিয়ে দিবা, তাহলেই হবে। তো এইবার এর পরের যে প্রবলেম সেটা শোনো। এবার আমরা একটা নতুন টপিকস নিয়ে একটু বলি। এইটা বোর্ড এবং অ্যাডমিশন দুই ক্ষেত্রেই, অ্যাডমিশনে খুবই কমন। এর আগে প্রায় অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এই প্যাটার্নের কোশ্চেন আসছে। তোমাকে কি বলবে, দুইটা রেখা দেওয়া থাকবে, বলবে এই রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী এক্স অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল, মূলবিন্দুগামী রেখা বের করো। তোমার টাস্ক কি হবে, তুমি কি টার্গেট দিবা? এক্স অক্ষের সমান্তরাল চাইলে এক্সকে ভ্যানিশ করে দিবা, ওয়াই অক্ষের সমান্তরাল যদি চায় তাহলে ওয়াইকে ভ্যানিশ করবা, আর মূলবিন্দুগামী যদি চায় তাহলে ধ্রুবককে ভ্যানিশ করবা। এই তিনটা কথা মাথায় রাখতে হবে। যেমন আমি এখানে ডিরেক্ট কোশ্চেন সলভ করে তোমাকে দেখাই। বলছে এই দুইটার ছেদবিন্দুগামী সাথে এক্স অক্ষের সমান্তরাল। তাহলে আমরা এক কাজ করব, এই দুইটাকে যোগ করে দিচ্ছি যেন এই +x আর -x ক্যান্সেল আউট হয়ে যায়। অর্থাৎ এক্সকে ভ্যানিশ করাই আমার কাজ, কারণ প্রশ্নে বলছে এক্স অক্ষের সমান্তরাল। তাহলে থাকতেছে কি, ওয়াই ওয়াই মিলে 2y, আর এখানে 3 1 4, এই হলো y এর মান 2। তো যারা এখনো ক্লিয়ারলি বুঝতে পারো না কি করলাম, তো চলো পরের প্রবলেমটা দেখো, প্যাটার্নটা বুঝো। দুই রেখার ছেদবিন্দু দিয়ে যায়, সাথে বলছে মূলবিন্দুগামী, সাথে আবার কি মূলবিন্দুগামী। তখন তোমার টার্গেট হবে এই দুইটা সমীকরণের মধ্যে এমন একটা বীজগাণিতিক কাজ করবা যেন ধ্রুবকটা ভ্যানিশ হয়ে যায়। কি ভ্যানিশ হয়ে যায়? ধ্রুবক। এই জন্য আমরা কাজ করতেছি, এইটাকে গুণ করব 5 দ্বারা, আর এইটাকে গুণ করব 4 দ্বারা, তাতে এটাও 20 এটাও 20, সামনে প্লাস, বিয়োগ করে দাও, ক্যান্সেল আউট হয়ে যাবে। এই জন্য আমরা এক কাজ করি, এইটাকে যখন 5 দিয়ে গুণ করব আর এটাকে 4 দিয়ে গুণ করব, ধ্রুবক তো বাদ হয়েই যাবে। এই জন্য ধ্রুবকের হিসাব আর করবো না, শুধু বাকি দুই সহগটা হিসাব করব। যেমন 5 দিয়ে যখন গুণ করবো এটা আসবে 25, এক্স এর সহগ, এক্স এর সহগটা 25, এইখানে এক্স এর সহগ আসবে 16, এই হলো 25 - 16। ওয়াই এর সহগ কি কি আসবে, এখানে যখন 5 গুণ করবা -10, -10, এখানে যখন গুণ করবা -12, বিয়োগ করে দাও তো এটা হয়ে গেল +12। খেয়াল করো তো, এটা আসতেছে 9, এটা আসতেছে 2। খেয়াল করো 9x + 2y কই আছে, দিতে আছে, সলভ হয়ে গেল। জাস্ট প্রশ্নের কোনায় এইটুক ক্যালকুলেশন করো এবং বাসায় এইভাবে লিখে লিখে প্র্যাকটিস করো। বেশি লিখে প্র্যাকটিস করলে পরীক্ষার সময় কোশ্চেন সলভ করতে একটু অসুবিধা হবে। হ্যাঁ, তো চলো এবার আমরা পরের প্রবলেমে যাই। পরের যে প্রবলেমটা আমরা সলভ করবো সেটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল, আর সাথে বলছে এই দুই রেখাদ্বয়ের ছেদবিন্দু দিয়ে যায়। খেয়াল করো, ওয়াই অক্ষের সমান্তরাল সাথে এই দুই রেখাদ্বয়ের ছেদবিন্দু দিয়ে যায়। তাহলে ওয়াইকে ভ্যানিশ করা আমাদের টার্গেট। তাহলে ওয়াইকে ভ্যানিশ করার জন্য আমরা কাজ করতেছি, এটাকে আমরা এই পাশে ধরো -8 বিবেচনা করলাম। হ্যাঁ, এটাকে এই পাশে নিয়ে এসে তাহলে এটাকে 3 দ্বারা গুণ করতে হবে। কত দ্বারা? 3 দ্বারা। আর এটাকে গুণ করতে হবে 7 দ্বারা, তাতে সহগ সমান হইলে মাইনাস প্লাস যোগ করলেই ভ্যানিশ হয়ে যাবে। কি আরেকবার বলতেছি, এটাকে 3, এটাকে 7, তাতে ওয়াইয়ের সহগ সেম হবে, দুই জায়গায় চিহ্ন বিপরীত, যোগ করো, ক্যান্সেল। তাহলে হিসাব করব কার কার সহগ, এক্স আর কনস্ট্যান্ট, এক্স আর কনস্ট্যান্ট, এক্স এর সহগ আর কনস্ট্যান্ট হিসাব করো। কি করবা তাহলে, 3 দুগুণা 6, আর এইখানে যা গুণ হচ্ছে 7, 7 হচ্ছে এখানে যোগ হবে, তাহলে +7। কনস্ট্যান্ট যখন হিসাব করবা এখানে 3 দ্বারা গুণ করতে 33, আর এইখানে যখন 7 গুণ করবা মাইনাস হচ্ছে 56, -56, এই হলো 13, আর এই হচ্ছে -23, তাহলে 13x - 23, এটাই হচ্ছে আমাদের উত্তর। তো চলো এবার আমরা পরের যে প্রবলেম সেটাতে যাই। পরের প্রবলেম হচ্ছে এই দুই রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী। আচ্ছা, এই দুই রেখাদ্বয়ের ছেদবিন্দুগামী সাথে ওই রেখার উপর লম্ব। আচ্ছা, এই রেখার উপর লম্ব হইতে হইলে দেখো তো, এটার স্লোপ যেহেতু -1, তার মানে লম্ব রেখার স্লোপ হওয়া লাগবে +1। তাহলে আমরা অপশনে দেখব কোন রেখার ঢালটা হচ্ছে +1, কোন রেখার ঢালটা +1। পসিবল দুইটা অপশন আছে, এ আর সি তো বাদই। এখন তোমার কাজ হচ্ছে বি উত্তর না ডি উত্তর, সেটার জন্য এই দুই রেখার ছেদবিন্দুটা তোমরা বের করবা, করে যে কোনো একটাকে সিদ্ধ করে দিবা, হয়ে যাবে। এই ছেদবিন্দু বের করতে একটু ক্যালকুলেশনে টাইম লাগবে, ওইটা আমি আসলে এখন চাচ্ছি না ওয়েস্ট করতে, আশা করি তোমরা নিজেরাই পারবা। তো এইবার চলো আমরা একটু নতুন জিনিস শিখি। এইটার থেকে এমসিকিউ আসবে এবং আমাদের রিটেন কিছু কোশ্চেন সলভ করার জন্য এই সূত্রটা লাগবে। আশা করি সবাই পারো, তারপর আমরা একটু বলে নিচ্ছি। আমাদের একটা বিন্দু দেওয়া থাকবে আর একটা লাইন দেওয়া থাকবে, আমরা ওই বিন্দু থেকে লাইনের লম্ব দূরত্বটা চাই। তাহলে কিভাবে সেটা ফাইন্ড আউট করব? টাস্ক হচ্ছে যে বিন্দুটা দেওয়া থাকবে সেই বিন্দু দিয়ে সিদ্ধ করায় তার মডুলাস নিব। তাহলে এই বিন্দু থেকে যার লম্ব দূরত্ব তাকে সিদ্ধ করাও। তাহলে এক্স এর জায়গায় আলফা, ওয়াই এর জায়গায় বিটা, আর নিচে হচ্ছে সি।
আর নিচে হবে লিখতে হবে √x এর সহগের বর্গ প্লাস y এর সহগের বর্গ। এখানে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ধ্রুবকটাকে অবশ্যই ডানে রাখবা, ধ্রুবকটাকে অবশ্যই করে রাখবা ডানে। আর আরেকটা জিনিস একটু শিখে রাখা দরকার, সেটা আমি একটু বলতেছি। ধরো এই হচ্ছে একটা লাইন যেটাকে আমরা মিরর ভাবতেছি, মিরর। আর এখানে একটা অবজেক্ট আছে, অবজেক্ট বস্তু। এখন এটা যদি মিরর হয়, এটা যদি অবজেক্ট হয়, রিফ্লেকশন তো অপোজিট সাইডে আসবে। রিফ্লেকশন কোন সাইডে আসবে? অপোজিট সাইড। এখন তোমাদের জানতে হবে এই অবজেক্ট এবং রিফ্লেকশন এই দুইটার যে কানেক্টিং লাইন সেটা এইটার লম্ব হবে, এই যে মিরর লাইন তার উপর লম্ব হবে, সেই সাথে এই গ্যাপ আর এই গ্যাপ সমান হবে। কারণ মিরর থেকে অবজেক্টের গ্যাপ আর মিরর থেকে রিফ্লেকশনের গ্যাপ সমান হওয়া উচিত। এই জন্য ওই ডিস্টেন্স যদি ডি হয়, এই ডিস্টেন্সটাও কি হবে? ডি হবে। এখন পরীক্ষায় এমসিকিউতে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট আসার জন্য, সেটা হচ্ছে তোমাকে আমি অবজেক্ট পয়েন্টটা দিব, মিরর দিব, কিন্তু চাইবো ও থেকে আর এর দূরত্ব কত? বলো তো কি চাইবো? ও থেকে আর এর দূরত্ব। অবজেক্ট আর মিরর এটা দিয়ে বলবো ও থেকে রিফ্লেকশনের ডিস্টেন্স কত। তুমি তখন কি করবা? তুমি আর রিফ্লেকশন বের করো না, জাস্ট এই অবজেক্ট থেকে মিররের ডিস্টেন্স বের করে এটাকে ডাবল করে দাও। কারণ এটা হচ্ছে এইখানে কিন্তু দেখো ডি প্লাস ডি 2ডির সমান। তাহলে অবজেক্ট থেকে মিররের ডিস্টেন্স নিয়ে আমি 2 দ্বারা মাল্টিপ্লাই করে দিব, হয়ে যাবে। তো চলো আমরা একটু দেখি কেমন কোশ্চেন হইতে পারে। প্রথম কথা, এত বিন্দু থেকে এত রেখার লম্ব দূরত্ব। চলো লম্ব দূরত্ব বের করে ফেলি। এই বিন্দুটা এটাকে সিদ্ধ করাচ্ছি, হ্যাঁ, -2 -3 -a, নিচে হচ্ছে √2² + 3² = √13। এবং দেখো এখানে আসতেছে -5 -a, মোট তুলে দিলে এখানে কিন্তু প্লাস মাইনাস দিতে ভোলা যাবে না। √13 মানে 13। তো এখন এই এর মানটা হবে -5 ± √13। তাহলে এর পসিবল ভ্যালু হচ্ছে দুইটা, 8 আর -18, যেটা অপশনে থাকে সেটাকে উত্তর করতে হবে। তো চলো আমরা এবার পরের যে প্রবলেম সেটা দেখি। মূলবিন্দু থেকে 4 একক দূরবর্তী এবং -1 ঢাল বিশিষ্ট। আচ্ছা, আমরা -1 ঢাল বিশিষ্ট রেখা এখানে কয়টা আছে? একটাই আছে, অনলি এ, আর কারোর ঢাল -1 নাই, এই জন্য এগুলো সব বাদ, এগুলো সব বাদ। আনসার হচ্ছে এ, করারই দরকার নেই। আর যদি করতে চাও তাহলে আগে রেখার সমীকরণটা ধরে নাও, y = -x + c। তাইলে আমরা এখানে লিখব x + y - c = 0। এখন মূলবিন্দু থেকে এটা ডিস্টেন্স যখন বের করব তখন এখানে নিব c এর মডুলাস, আর নিচে লিখব √x এর সহগের বর্গ প্লাস y এর সহগের বর্গ, আর রাইট সাইডে দূরত্ব হচ্ছে 4। তাহলে c এর ভ্যালু হবে +-4√2। তার মানে সমীকরণ হয়ে যাবে x + y +-4√2। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা পরের প্রবলেমে যাচ্ছি। এটা একটু ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা রিটেনের জন্য হলেও করে রাখা উচিত। y অক্ষের উপরস্থ, এর মানে বিন্দুটাকে আমরা ধরতে পারি 0 কে। 2, এই রেখার লম্ব দূরত্ব 4। আচ্ছা, এই রেখাটাকে একটু সাইজ করে নিচ্ছি, 4x - 3y - 10। এখন এইটা থেকে এর দূরত্ব 4, তাহলে কে এর মানটা বের করলেই কিন্তু আমরা বিন্দুটা পেয়ে যাচ্ছি। তাহলে দেখো তো, আমরা যদি 0 কে দিয়ে স্যাটিসফাই করাই দিই, 0 কে দিয়ে স্যাটিসফাই করাই দিলাম, আর নিচে লিখতেছি √4² + 3² = হচ্ছে 4। তাহলে এইখানে কিন্তু মোট তুলে দিলে এখানে প্লাস মাইনাস দিয়ে দুইটা ভ্যালু হিসাব করতে হবে, পরে প্লাস নিয়ে একবার মাইনাস নিয়ে হিসাব করে তুমি দুইটা পয়েন্ট পেয়ে যাবা। এবার চলো আমরা পরের যে প্রবলেম সেটাতে যাই। আচ্ছা, এটা তো একটু আগেই বলছিলাম, একটা বিন্দু থেকে এই রেখার সাপেক্ষে যে প্রতিবিম্ব বিন্দুটা আছে তার ডিস্টেন্স। তাহলে এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব বের করে 2 দিয়ে গুণ করে দিব, এই জন্য আগেই 2 গুণ করে নিচ্ছি, আর এই বিন্দু দ্বারা সিদ্ধ করে নিচ্ছি 8 + 9 - 7 √4² + 3²। তাহলে কত আসলো বলো তো? 17 থেকে 7 বাদ দিলে 10, নিচে 5, এই হলো 4। তার মানে এই লম্ব দূরত্বটা হচ্ছে 4 একক। হ্যাঁ, তো চলো আমরা পরের প্রবলেমে যাচ্ছি। এবার তোমরা এটা প্রশ্নটা একটু দেখে নাও। একটা লাইন দেওয়া, বলছে তার প্যারালাল হইতে হবে, সাথে বলছে 1, 2 থেকে 2 একক দূরে হওয়া লাগবে। আচ্ছা, এটার প্যারালাল রেখাটা কি 3x - 4y থাকাই তো লাগবে। তো 3x - 4y এইটাতে তো নাই, তো এটা বাদ, বাকি সবটিতেই 3x - 4y আছে। তাহলে আমরা এক কাজ করি, 3x - 4y + k এরকম ধরে নিলাম। কেটা কত এটা বের করার জন্য দূরত্বটা বের করে
সমাধান করব। তো নিচে তো বুঝতেই পারতেছো 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 1 2 দিয়ে যদি সিদ্ধ করাই দিই 3 - 8 প্লাস কে, তাহলে -5 প্লাস কে ইকুয়াল টু হচ্ছে +-10। বাকিটুক তোমাদের হিসাব করতে পারা উচিত। তো চলো পরের যে কোশ্চেন সেটা দেখি। 3 6 বিন্দু দিয়ে যাওয়া লাগবে আর মূল বিন্দু থেকে দূরত্ব লাগবে 6। 3 6 বিন্দু দিয়ে যাওয়া লাগবে, সাথে মূল বিন্দু থেকে দূরত্ব 6 লাগবে, এরকম রেখার সমীকরণ। আচ্ছা, তো আমরা এক কাজ করি, আগে 3 6 দিয়ে সিদ্ধ করে দিই। দেখো তো 3 যদি এখানে বসাই 12, 6 যদি বসাই 18, 12 + 18 30, 30 থেকে 30 বাদ দিলে 0, সিদ্ধ হচ্ছে। কিন্তু তুমি দেখো তো এইখানে যদি দাও, এই দুইটা তো সেমই রয়ে গেল, শুধু এটার চিহ্ন চেঞ্জ করছে, তার মানে সিদ্ধ হওয়ার কোনো রকম চান্সেস নাই। একইভাবে এটাও চান্স হবে না, মানে এটা আসলে সিদ্ধ হবে না, এটাও সিদ্ধ হবে না। এইটা একটু দেখা যাইতে পারে, না এটাও সিদ্ধ হবে না, কারণ এই দুইটা তো সেমই রাখছে, শুধু এক্সটা ডিফারেন্ট করছে, তার মানে সিদ্ধ হবে না। এখানে আনসার হচ্ছে এ, আনসার হচ্ছে এ। যদি আমি করতে চাইতাম তাইলে আগে রেখাটার সমীকরণ ধরে নিতাম y - 6 m × x - 3, তাহলে সমীকরণটা হবে mx - y + 6 - 3m। এইবার তুমি মূলবিন্দু থেকে দূরত্বের ইকুয়েশন বের করো। মূলবিন্দু দ্বারা যদি সিদ্ধ করে দেই, এইটুক 0 এইটুক 0, থাকতেছে হচ্ছে 6 - 3m এর মডুলাস, আর নিচে √m² + 1, আর এই পাশে তো আমাদের কত আছে 6। এইখান থেকে 3 কমন নেওয়া যায়, তখন থাকে 2 - m। 3 যে কমন নিলা ওটা এই পাশে ক্যান্সেল করে দাও, 2 হয়ে গেল, সাথে স্কোয়ার করে দিলাম, তাতে এই নিচের অংশের রুট চলে গেলে সে এই পাশে চলে আসলো। এরপর বাকিটুক তুমি নিজেই ক্যালকুলেশন করতে পারবা। আশা করি বুঝতে পারছো। এখানে একটু ভুল করেছি, সেটা হচ্ছে 3 কমন নিয়ে যে ক্যান্সেল করলাম 2 হইলো, সেটাকে স্কোয়ার করলে কিন্তু কত আসা উচিত, 4 আসা উচিত। হ্যাঁ, এটা 4 লিখবা, পরে হিসাব করলে 2টা লাইন পাবা। তো এইবার দেখো পরের যে প্রবলেমটা সেটা একটু দেখি। ওকে, এইটার উপর একটু স্টার দিয়ে রাখো। এইটি একটু আমি তোমাদেরকে আগেই মেনশন করে নিচ্ছি, অনেক স্টুডেন্ট এইটা করতে একটু টাইম লাগাই দিবে। তো সহজে করার ওয়েটা কি একটু শোনো। তোমাকে বলছে এ থেকে বিসির উপর লম্বের দৈর্ঘ্য, বিসি রেখাটা কিন্তু দেওয়া নাই, বি আর সি বিন্দু দেওয়া, তাহলে আগে বিসি বের করতে হবে। এই জন্য তোমাকে বলে নিচ্ছি, জন্য যখনই দুই বিন্দুগামী রেখা বের করবা, অলওয়েজ এটা অভ্যাস করবা চেক করার যে এই দুই বিন্দুর ভোজ সেম নাকি এই দুই বিন্দুর কোটি সেম। যদি সেম না থাকে তাহলে দুই বিন্দুগামী রেখার সূত্র অ্যাপ্লাই করে দাও। আর যদি ভোজ বা কোটি সেম হয়, দুই বিন্দুর মধ্যে হয় ভোজ সেম নয় কোটি সেম হয়, তাহলে বুঝতে হবে এদের সংযোগ রেখাটা কোনো না কোনো অক্ষের সমান্তরাল। তখন কিন্তু আমাদের ওই সমীকরণটা ক্যালকুলেশন করে বের করার দরকার নাই। যেমন তোমরা দেখো তো এখানে বি বিন্দুর কোটি -2, সি বিন্দুর কোটিও -2। এর মানে এই দুই বিন্দুর সংযোগ রেখাটা হচ্ছে, দেখো দুইটা বিন্দুর কোটি সেম, তার মানে দুই বিন্দুর সংযোগ রেখা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। আবার বলতেছি কার সমান্তরাল, এক্স অক্ষের। আর এক্স অক্ষের সমান্তরাল রেখা এক্স থাকে না, কি থাকে ওয়াই। আর এই দুই বিন্দুর ওয়াই কত, -2, তাহলে আমরা বলবো ওয়াই ইকুয়াল টু হচ্ছে -2, এই পাশে নিয়ে আসলে ওয়াই +2। এবার আমরা এ থেকে এটা লম্ব দূরত্ব বের করতে চাই, এই জন্য এটা দিয়ে সিদ্ধ করাচ্ছি। ওয়াই এর জায়গায় 7 + 2, আর নিচে তো এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার, এইটাই হচ্ছে আমাদের লম্ব দূরত্ব, যেটা আসতেছে 9। এই জন্য আনসার হয়ে যাবে 9। তো চলো এবার আমরা পরের যে প্রবলেম সেটা দেখি। পরের প্রবলেমটা হচ্ছে তোমাদের কিছু হোমওয়ার্ক দেওয়া আছে, এটা তোমরা নিজেরা করবা। 2টা কোশ্চেন দেওয়া রাখছে প্র্যাকটিসের জন্য। এইবার আমরা একটু নতুন আলোচনায় আসি। নতুন আলোচনাটা কি, আমরা চাই 2টা সমান্তরাল রেখার মাঝখানে ডিস্টেন্স কিভাবে ক্যালকুলেট করতে হয়। ডিস্টেন্স ক্যালকুলেশনের আগে অবশ্যই খেয়াল রাখতে হবে সমান্তরাল রেখা দুইটার ভেরিয়েবল পার্ট সেম আছে কিনা। সমান্তরাল রেখার ভেরিয়েবল পার্ট সেম থাকবেই। যদি সমীকরণে দেখো যে 2টা সমান্তরাল রেখার ভেরিয়েবল পার্ট সেম নাই, তার মানে বুঝতে হবে অনুপাত সমান। সেই ক্ষেত্রে কোনো একটাকে কিছু দ্বারা গুণ বা ভাগ করে আমি সমান বানায় নিতে পারবো। আর এই দূরত্বটা, এই যে দূরত্বটা দেখতেছো, এই দূরত্বটা যদি হয় ডি, তাহলে এই দূরত্বটা ক্যালকুলেশনের সূত্র হচ্ছে উপরে লিখতে হবে ধ্রুবকের বিয়োগফল, উপরে লিখতে হবে ধ্রুবকের বিয়োগফল, আর নিচে লিখতে হবে √, এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার। এখন এখানে একটু খেয়াল রাখার বিষয় আছে, সেটা হচ্ছে তুমি যখন এই সূত্রটা অ্যাপ্লাই করবা, তার জন্য অবশ্যই সমীকরণ দুইটাতে ভেরিয়েবল পার্ট হুবহু সেম থাকতে হবে। ভেরিয়েবল পার্ট যদি সেম না থাকে তাহলে এই সূত্র অ্যাপ্লিকেবল না। তাহলে এখন করানো হচ্ছে, এই তো 2টা রেখার মধ্যবর্তী দূরত্ব হইল, তাহলে আমরা এই 2টার মাঝখানে ডিস্টেন্স বের করতে চাই।
খেয়াল করো তো এই সমীকরণটা কত, 3x মাইনাস 4y মাইনাস 12 সব এক পাশে নিয়ে আসলাম। একইভাবে এইটার সমীকরণ হচ্ছে 3x মাইনাস 4y মাইনাস 3। তাহলে আমরা যদি এই দুই রেখার মাঝখানে লম্ব দূরত্ব বা এই দুই রেখার মাঝখানে ডিস্টেন্স বের করতে চাই, দেখো এদের ভেরিয়েবল পার্ট কিন্তু সেম, এই জন্য দূরত্ব রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্বটাকে টি দ্বারা লিখে বের করে ফেলি। ধ্রুবকের বিয়োগফল মাইনাস 12, মাইনাস করতে হবে মাইনাস 3কে, এই জন্য প্লাস 3, আর নিচে হবে √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। যেহেতু দূরত্ব নেগেটিভ হওয়ার সুযোগ নাই, এই জন্য আমরা যেটা করব মোট দিয়ে দিলাম। ঠিক আছে, এইবার পরে আরেকটা কোশ্চেন সলভ করবো, এইটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, অবশ্যই এটা গুরুত্বের সাথে করা উচিত। কি সেটা শোনো, এখানে দুইটা লাইন দেওয়া আছে, এরা বলছে বর্গের দুইটা বাহু, তাহলে এদের বর্গের বাহু দুইটার উপর অবস্থিত এই লাইন, তাহলে এই বর্গের এরিয়া কত? প্রশ্নটা মনে হয় একটু লিখে নেই, প্রশ্নটা হবে বর্গের ক্ষেত্রফল কত। উত্তর বের করতে হবে বর্গের ক্ষেত্রফল। এখন শোনো, কোন অঙ্ক করতে গিয়ে এই লাইনটা যদি খালি পড়ো যে বর্গের দুই বাহুর সমীকরণ দেওয়া, তাহলে সবার আগে চেক করে ফেলবা এরা দুইটা কি সমান্তরাল কিনা। বলো কি চেক করবা? এরা দুইটা সমান্তরাল কিনা। কিভাবে চেক করবা? ঢাল দেখতে পারো, অথবা এক্স এর সহগ আর ওয়াই এর সহগের রেশিও দেখতে পারো। যেমন দেখো তো এখানে 6x মাইনাস 8y, এর মানে স্লোপ 6/8, আর এটার স্লোপ 3/4। এখানে 2 দিয়ে কাটলে আবার 3/4ই আসতেছে, তার মানে এরা দুইটা প্যারালাল। এরা দুইটা কি প্যারালাল? আচ্ছা, যেহেতু প্যারালাল, তাহলে একটা বর্গ যদি তোমাকে দেখাই, এই হচ্ছে ধরো স্কোয়ার, এই দুইটা লাইন কি প্যারালাল না? এই দুই প্যারালাল লাইনের মাঝখানে যে ডিস্টেন্স, সেটাই হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তাহলে আমাদের এবার টাস্ক হচ্ছে এই যে 6x মাইনাস 8y প্লাস 5 থাকুক, এর সাথে ডিস্টেন্স বের করব, কিন্তু এখানে তো ভেরিয়েবল পার্ট ম্যাচ করতেছে না, এই জন্য এটাকে আমি ডাবল করে নিচ্ছি। এটাকে ডাবল করে নিলে 6x মাইনাস 8y প্লাস 20। এইবার আমরা এদের মাঝখানে ডিস্টেন্স বের করব, যেটা বুঝবো আমরা এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তাহলে এইখানে ডিস্টেন্স বের করার ওয়ে হচ্ছে উপরে ধ্রুবকের বিয়োগ 20 থেকে 5 বাদ 15, আর নিচে হবে √6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, তাহলে 15/10। 5 দিয়ে কাটলে এই হলো 3/2, এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তাহলে তোমরা বলো ক্ষেত্রফল কত হবে? এটার স্কোয়ার। তো ক্ষেত্রফল হবে এইটার স্কোয়ার, দ্যাট মিনস হচ্ছে 9/4। ক্ষেত্রফল হবে কত? 9/4। তো আমরা মনে হয় তোমরা বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা পরের প্রবলেমে যাই। হ্যাঁ, পরের প্রবলেমটা হচ্ছে এই দুই সমান্তরাল রেখাদের মধ্যবর্তী দূরত্ব। আমি আবার বলে দিচ্ছি, এই কোশ্চেনটা আবার রিপিট হইতে পারে, এইটা অলরেডি ঢাকা ইউনিভার্সিটিতে একাধিকবার আসছে। তো এই কোশ্চেনটা যদি আমরা আগের মতো করে করতে চাই, তাহলে অসুবিধাটা কই শোনো, এইখানকার সমীকরণের ভেরিয়েবল পার্ট আর এই সমীকরণের ভেরিয়েবল পার্ট সেম নাই, এই জন্য সেম বানায় যদি তুমি বের করতে চাও তাহলে অসুবিধা, সময় লেগে যাবে। এই জন্য তুমি কি করবা একটু শোনো, তোমার টাস্ক হচ্ছে, তোমাকে ট্রিক্স বলে দেই, দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব বের করতে গিয়ে, আগেরটা তো এতে জানি, কিন্তু এই প্রবলেমটা যদি আবার রিপিট হয়, এই যে প্রবলেমটা দেখতেছো এইটা যদি রিপিট হয়, তাহলে কিভাবে করবা? তোমার টাস্ক হবে, তুমি আগে মূলবিন্দু থেকে আলাদা আলাদা ডিস্টেন্স বের করো। মূলবিন্দু থেকে একবার প্রথমটার, মূলবিন্দু থেকে একবার দ্বিতীয়টার। তো দেখি, এই যে মূলবিন্দু থেকে আলাদা আলাদা ডিস্টেন্স বের করব, তাহলে উপরে হবে ধ্রুবক 4, নিচে হবে √x এর সহগের স্কোয়ার প্লাস y এর সহগের স্কোয়ার। এই সাথে এইখানেও নিব ধ্রুবক বাই √x এর সহগের স্কোয়ার প্লাস y এর সহগের স্কোয়ার। এইবার এদের ডিফারেন্সটাই হচ্ছে এদের মাঝখানে ডিস্টেন্স। তাহলে দেখো তো, এটা হচ্ছে নিচে 1, তার মানে 4/1 মানে 4, আর হচ্ছে 5/5 মানে 1, তার মানে 4 আর 1 এর ডিফারেন্সটাই হচ্ছে উত্তর। এখন তুমি একটু বলবা, ভাই কি করলেন, তো কিছুই বুঝলাম না, ডিফারেন্স করলেন যে কেন করলেন, সেইটার ব্যাখ্যাটা তোমাকে দেওয়ার চেষ্টা করতেছি, তুমি মনোযোগ দিয়ে শোনো। ধরো আমি দুইটা প্যারালাল লাইন আঁকলাম, এইখানে এই একটা লাইন, এই একটা লাইন, এটা হচ্ছে প্যারালাল। এখন এদের উপর আমি একটা মূলবিন্দু থেকে লম্ব টানতেছি, যেহেতু দুইটাই প্যারালাল, তার মানে এই ওসি রেখাটা আর একই সাথে কিন্তু দুইটার উপরই লম্ব, এই দুই লাইনের উপরেই লম্ব। এবং দেখো এই দুই রেখার মাঝখানে যে ডিস্টেন্স সিডি, সেটাকে কিন্তু আমরা বলতে পারি ওসি মাইনাস ওডির সমান, অর্থাৎ মূলবিন্দু থেকে আলাদা আলাদা ডিস্টেন্স বিয়োগ করে যে বিয়োগ ফলটা আসবে তার সমান। আবার যদি এরকম হইতো, ধরো লাইন দুইটা মূলবিন্দুর দুই পাশে আছে, একই পাশে নাই,
এইখানে একটা লাইন আছে, এইখানে একটা লাইন আছে। তো আমরা কি করলাম, এই যে মূলবিন্দু দেখতেছো এইখান থেকে একটা লম্ব ড্র করলাম, এই দিকে একটা লম্ব ড্র করলাম, মানে একই রেখা। এই একই রেখা কিন্তু দুইটার উপরই লম্ব হবে, কারণ এরা দুইটা আবার প্যারালাল। যার এইটুক হচ্ছে ওসি আর এইটুক হচ্ছে ওডি। এবার কি তোমরা দেখতে পারতেছো এখানে সিডির মানটা কিন্তু ওসি প্লাস ওডির সমান। আবার বলতেছি কার কার সমান? ওসি প্লাস ওডির সমান। অর্থাৎ এই দুই রেখার মাঝখানে ডিস্টেন্স, মূলবিন্দু থেকে যে আলাদা আলাদা ডিস্টেন্স, তাদের যোগফলের সমান। তাহলে এই দুইটা ঘটনাই ঘটতে পারে। যদি সমান্তরাল রেখা দুইটা মূলবিন্দুর একই পাশে থাকে, তাহলে মূলবিন্দু থেকে আলাদা আলাদা ডিস্টেন্স বের করে বিয়োগ করা লাগে। আর যদি বিপরীত পাশে থাকে, তাহলে আলাদা আলাদা ডিস্টেন্স বের করে যোগ করা লাগে। এখন আমরা সমীকরণ দেখে বুঝবো কেমনে একই পাশে আছে নাকি বিপরীত পাশে আছে? এটা বোঝার জন্য ধ্রুবক দেখতে হবে। কি দেখতে হবে? ধ্রুবক। আমি লিখে দিচ্ছি এখানে C1 আর C2, C1 ও C2 একই চিহ্নযুক্ত হলে, একই চিহ্নযুক্ত হলে মানে দুইটা সমান্তরাল রেখার ধ্রুবক দুইটা যদি একই চিহ্নযুক্ত হয়, তাহলে বুঝতে হবে এরা একই পাশে। একই চিহ্নযুক্ত হলে একই পাশে, মূলবিন্দুর একই পাশে। আর যদি C1 C2 বিপরীত চিহ্নযুক্ত হয়, C1 ও C2 বিপরীত চিহ্নযুক্ত হয়, তাহলে বুঝতে হবে বিপরীত চিহ্নযুক্ত হলে বুঝতে হবে বিপরীত পাশে। একই চিহ্নযুক্ত হলে একই পাশে, বিপরীত চিহ্নযুক্ত হলে বিপরীত পাশে। এখন দেখো তো আমরা যেটা সলভ করলাম, সেখানে যে রেখা দুইটা দেওয়া ছিল, তাদের এই যে রেখাটা সেটার ধ্রুবক প্লাস এটার ধ্রুবক প্লাস, তার মানে এরা একই পাশে, এই জন্য আমি বিয়োগ ফল নিস বা অন্তরফল নিস। যদি দুইটার ধ্রুবক দুই রকম চিহ্নের হইতো, তাহলে মাঝখানে আমরা মাইনাস না দিয়ে প্লাস দিয়ে দিতাম। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। তো চলো আমরা পরের কোশ্চেনে যাই। মূলবিন্দু থেকে এই রেখার উপর একটা লম্ব অঙ্কন করা হলো। ওই লম্বের দূরত্ব দেখো, এই রেখার কিন্তু লম্ব দূরত্ব চায় নাই, লম্ব অঙ্কন করার পর ওই লম্বের দূরত্ব চেয়েছে। তাহলে এখন টাস্ক হচ্ছে আগে এইটার উপর লম্ব রেখা বের করা। তো লম্ব রেখা বের করার জন্য √3টাকে এক্স এর পাশে নিয়ে আসতেছি, আর 1টাকে ওয়াই এর পাশে নিলাম, মাঝখানের মাইনাসটাকে চেঞ্জ করে দিলাম। যেহেতু মূলবিন্দুগামী, তার মানে ধ্রুবকটা শূন্য। এবার 1 2 থেকে ডিস্টেন্স বের করার ওয়ে হচ্ছে √3 + 2 বাই √ এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার। এই হলো √3 + 2 ডিভাইডেড বাই হচ্ছে 2। এটা আমাদের অপশনে কিন্তু এখানে আছে। আশা করি বুঝতে পেরেছো। তো এবার পরের কোশ্চেনে আমরা যাই। পরের কোশ্চেন, এটা তোমাদের হোমওয়ার্ক। তোমরা মূলবিন্দু থেকে আলাদা আলাদা ডিস্টেন্স বের করে সমান ধরে সি এর মান বের করবা। অবশ্যই মোড ইউজ করে একাধিক ভ্যালু বের করবা। এবার এইটাও তোমরা এবার পারা উচিত। এই রেখার সমান্তরাল, আচ্ছা এই রেখার সমান্তরাল হওয়ার জন্য তো ভেরিয়েবল পার্ট সেম লাগবে। ধ্রুবকটা নতুন ধরে নিলাম। আর এইখানে কিন্তু দেখো ধ্রুবকটাকে ওই পাশে নিয়ে গেলে 12x - 5y - 7। যেহেতু সমান্তরাল রেখা বের করতে হবে, এই জন্য ভেরিয়েবল পার্ট সেম ধরে ধ্রুবক আলাদা ধরছি। এখন উপরে ধ্রুবকের বিয়োগফল লিখে নিচে যদি x এর সহগের স্কোয়ার প্লাস y এর সহগের স্কোয়ার করো, এটা কিন্তু ডিস্টেন্স হয়ে গেল। এই ডিস্টেন্সটা হওয়া লাগবে 2। তাহলে এইখান থেকে দেখো k - 7 এর ভ্যালু আসতেছে 26, প্লাস মাইনাস দিতে হবে অবশ্যই। তখন k এর পসিবল ভ্যালু আসতেছে দুইটা। একটা আসতেছে দেখো, একটা আসতেছে 33 k এর ভ্যালু। আমি একটু এখানে একবার দেখে নিই কি আসতেছে। এখানে আসতেছে k, এখানে -7 ছিল, দেখি এটা +7 হয়ে যাবে। কেন? এই ধ্রুবক থেকে ওই ধ্রুবক যখন বাদ দিবা, তখন -7 এসে প্লাস, এই জন্য এটা k + 7 ইকুয়াল টু হচ্ছে +-26। প্লাস নিয়ে একটা পাবা হচ্ছে 19, আর মাইনাস নিয়ে পাবা হচ্ছে -33। দুইটাই অপশনে আছে, এ আর বি, এই জন্য আনসার দিতে হবে সি। তো চলো আমরা এবার পরের যে প্রবলেম সেটা নিয়ে আলোচনা করি। এইখানে বলছে বর্গের দুইটা বাহু দেওয়া, বর্গক্ষেত্রের এরিয়া চাইছে তোমার কাছে। খেয়াল করো তো, একটু আগেই তোমাদেরকে একটা কথা বলে আসছি যে বর্গের দুই বাহু যদি দেওয়া থাকে, তাহলে বুঝতে হবে আগে এরা সমান্তরাল কিনা। প্রশ্ন পড়ে স্পষ্ট, দুইটার কোনোটাতে এক্স নাই। এর মানে প্রথমটাও এক্স অক্ষের সমান্তরাল, পরেরটাও এক্স অক্ষের সমান্তরাল। প্রথমটা হচ্ছে y - 4, আর একটা হচ্ছে y - 8। ধরো এটা হচ্ছে y - 4, এটা হচ্ছে y - 8। এর মানে তুমি যদি দেখো, এটা ছিল 4 একক উপরে আর এটা 8 একক উপরে। তার মানে এইটা যদি বর্গ হয়, খেয়াল করো তো, এই যে বাহুটা দৈর্ঘ্য দেখতেছো, এই গ্যাপটুক 4 আর এই গ্যাপটুক 8, তার মানে এই দুই রেখার মাঝখানে গ্যাপ হচ্ছে 4। এই জন্য এরিয়া হবে 16 বর্গ একক, 16 বর্গ একক। তো চলো এবার পরের প্রবলেম দেখি। এটা একটা সহজ টপিকস,
এখানে কি দেওয়া থাকবে, একটা লাইন, দুইটা পয়েন্ট, জিজ্ঞেস করবে পয়েন্ট দুইটা কি লাইনের একই পাশে আছে নাকি বিপরীত পাশে আছে। বের করার ওয়ে হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট লাইনে বসায় দেখতে হবে দুইটা মান আসে, মান দুইটা যদি একই চিহ্নের হয় তাহলে একই পাশে, বিপরীত চিহ্নের আসলে বিপরীত পাশে। এটাই আমরা এখানে লিখে রাখছি, এটা তোমরা নিজেরাই পড়তে পারবা। আমি একটা কোশ্চেন বরং সলভ করে দেখাই। আমাদের বুঝতে হবে এই দুইটা বিন্দু এই রেখার একই পাশে নাকি বিপরীত পাশে। এই জন্য আমাদের কাজ হচ্ছে এই বিন্দু এখানে বসানো। দেখো প্রথমটা যদি বসাই -2 মাইনাস হচ্ছে 10 প্লাস হচ্ছে 3, -12 প্লাস 3 মানে -9, আর 3 যদি বসাই তাহলে হচ্ছে 6, -10 প্লাস হচ্ছে 3, 9 থেকে 10 বাদ -1। যেহেতু দুইটা একই চিহ্নের তাইলে আমরা বলতে পারি এরা একই পাশে থাকবে, এরা কি একই পাশে থাকবে। তো চলো পরের প্রবলেমটা একটু দেখি। পরের প্রবলেমটা হচ্ছে এদের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক। তো এই যে মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক, এটা নর্মালি এমসিকিউ পরীক্ষায় কম আসে তুলনামূলক, কিন্তু দুই একবার আসছে। এই জন্য তোমাদেরকে আমরা একটু বলে দিই এটা কীভাবে করবা। যে দুইটা লাইনের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক চাইবে তাদের প্রথম লাইনটা লিখলা, তার নিচে লিখে দিবা এক্সের সহগের স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগের স্কোয়ার। সেমভাবে দ্বিতীয় লাইনটা লিখো, এর নিচে লিখো √, এক্সের সহগের স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগের স্কোয়ার। যে কোনো এক পাশে প্লাস মাইনাস দাও, ইকুয়েশন হয়ে গেল। যে কোনো এক পাশে প্লাস মাইনাস দিই তাহলে এইখান থেকে দুইটা ইকুয়েশন আসবে, এরাই হচ্ছে আমাদের দুইটা সমদ্বিখণ্ডকের সমীকরণ। এখন প্রশ্ন হচ্ছে পরীক্ষা এটা চাইতে পারে যে সূক্ষ্মকোণের অথবা স্থূলকোণের সমদ্বিখণ্ডক বের করো, অথবা বলতে পারে মূলবিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক বের করো। এই জন্য দুইটা নোট আমরা মনে রাখবো। এক, a1 a2 প্লাস b1 b2 এর মান যে চিহ্নযুক্ত হবে, এর মান যে চিহ্নযুক্ত হবে, যে চিহ্নযুক্ত হবে সেই চিহ্ন নিয়ে স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাওয়া যাবে। আবার বলতেছি, সেই চিহ্নটা নিয়ে স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাওয়া যাবে। আচ্ছা, ভালো কথা। 2 নাম্বার কথা, ধরো a1 a2 প্লাস b1 b2 মান প্লাস আসলো, তাহলে প্লাসটা হবে স্থূলকোণের, মাইনাসটা হবে সূক্ষ্মকোণের। আর যদি এটার মান মাইনাস আসে তাহলে মাইনাসটা ইউজ হবে স্থূলকোণের জন্য, অপরটা সূক্ষ্মকোণের জন্য। অর্থাৎ এই মানটা যে চিহ্নের ওই চিহ্নটাই স্থূলকোণের, অপরটা সূক্ষ্মকোণের। এখন বলতে পারো এটা যদি 0 আসে, এটা 0 আসা মানে রেখা দুইটা লম্ব, তখন সূক্ষ্মকোণ আর স্থূলকোণের প্রশ্নটা আসতেছে না। 2, মূলবিন্দুধারী কিনা তুমি দেখবা C1 ও C2 গুণফল, ধ্রুবক দুইটা, C1 C2 মানে ধ্রুবক দুইটার গুণফল, এর গুণফল যে চিহ্নের হবে, গুণফল যে চিহ্নযুক্ত হবে সেই চিহ্ন নিয়ে আবার বলছি, সেই চিহ্ন নিয়ে মূলবিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক পাওয়া যাবে। আবার বলতেছি, মূলবিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক পাওয়া যাবে, কোণের সমদ্বিখণ্ডক পাওয়া যাবে, মূলবিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক পাওয়া যাবে। এটা হচ্ছে আমাদের কথা। এইবার চলো আমরা এই জায়গা থেকে কি বুঝতে চাই এখন শোনো। এখন আমরা এই রিলেটেড একটা দুইটা একটু কোশ্চেন একটু তোমাদেরকে সলভ করে দেখাই। দেখো, তো দুই রেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক চাইছে, তাহলে তুমি এক কাজ করো, প্রথম লাইনটা লিখো ঠান্ডা মাথায়, প্রথম লাইনটা লিখো আর নিচে লিখো √, এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার। এরপরে দ্বিতীয় লাইনটা লিখো আর নিচে লিখো √, এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার। সামনে একটা প্লাস মাইনাস দাও, দুইটা ইকুয়েশন আসবে। একবার প্লাস নিয়ে হিসাব করবা আর একবার মাইনাস নিয়ে হিসাব করবা, দুই ক্ষেত্রে দুইটা ইকুয়েশন চলে আসবে। যেহেতু এখানে 5 আসতেছে, এটাও 5, এই জন্য এই দুইটাকে এলিমিনেট করে দিলে হিসাবটা আরো সহজ হয়ে যাবে। হ্যাঁ, তো এরপরে তোমরা নিজেরাই করতে পারবা। এবার আমরা চলো পরের প্রবলেমে যাই। এইটা আসলে এমসিকিউর জন্য খুব হাইলি ইম্পর্টেন্ট, আমি একটু বুঝাই দিই কি হয়েছে। এইটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস। আমরা চাই এই দুইটার মাঝখানে যে অ্যাঙ্গেল আছে, এই যে অ্যাঙ্গেলটা দেখতেছো, এদের সমদ্বিখণ্ডক। আচ্ছা, এদের সমদ্বিখণ্ডক মানে এই কোণটাকে সমান 2 ভাগ করবে এমন একটা লাইন। দ্যাট মিনস এটা 45 হওয়া লাগবে। আর মূলবিন্দু দিয়ে যাওয়া যাচ্ছে,
যেহেতু এটা 45, তার মানে এটার স্লোপ হবে 1, আর এটার স্লোপ 1 মানে এই রেখার ইকুয়েশন হবে y ইকুয়াল টু এক্স। এই রেখার ইকুয়েশন হবে কি y ইকুয়াল টু এক্স। আবার খেয়াল করো তো, যদি এইটাও তো দুই রেখার মধ্যবর্তী কোণ, এটা হচ্ছে 90, আমরা কি করলাম, এইখান দিয়ে আরেকটা লাইন ধরো নিয়ে যাচ্ছি এই পয়েন্টে, এটাও তো এইখানেও তো 90 ডিগ্রি, কোণটাকে সমান দুই ভাগ করলে এটাকেও কোণের সমদ্বিখণ্ডক বলা যায়। এবার তোমরা একটু খেয়াল করে দেখছো, এইখানে যে টোটাল অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আসবে 135, এর মানে এটার স্লোপ হবে -1, এই জন্য এটার সমীকরণ হবে y ইকুয়াল টু -x। তো এর পরের বার থেকে তুমি কিন্তু এটা লিখে করার দরকার নেই, তোমার মাথায় সেট করে ফেলো, x আর y অক্ষের মাঝখানে যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলের সমদ্বিখণ্ডক হবে y ইকুয়াল টু +-x। তো চলো আমরা এবার পরের প্রবলেমে যাচ্ছি। এটা কি একটা আমি করে দিই, দেখো। এই হচ্ছে প্রথম লাইন, লিনাম নিচে লিখবো √, x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার। নাও দ্বিতীয় লাইনটা লিখে নিচে লিখো √x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার। এবার কিন্তু আমাদেরকে স্পেসিফিক করে দিছে, দুইটা সমদ্বিখণ্ডক কিন্তু বের করতে বলে না, স্থূলকোণেরটা বের করতে বলছে। তাহলে আমাদের ডিসাইড করতে হবে কোন চিহ্ন আমরা ইউজ করব। এই জন্য আমরা নিব হচ্ছে a1 a2, আমি আবার বলতেছি a1 a2 প্লাস b1 b2, মানে x এর সহগের গুণফল আর y এর সহগের গুণফল। দেখো 3 4 12 -4 -3 আবার 12, যেটা আসতেছে 24, যেটা 0-র বড়, তার মানে এখানে কোন চিহ্ন নিতে হবে, প্লাস। যদি সূক্ষ্ম কোণের চাইতো তাহলে এখানে আমরা মাইনাস নিতাম। এটা 5, এটা 5 ক্যালকুলেশন করে ইকুয়েশন বের করে ফেলতে পারবা। এবার শোনো, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, মাত্র বোঝাই দিয়ে আসছে, এটা নিজে থেকে এবার প্র্যাকটিস করতে পারবা। তো পরের যে প্রবলেমটা, এইটা আমাদের একটু আলোচনার বিষয়বস্তু, সেটা হচ্ছে তিনটা রেখা দ্বারা উৎপন্ন ত্রিভুজের এরিয়া। তোমরা অলরেডি জানো ত্রিভুজের তিনটা শীর্ষ থাকলে কিভাবে এরিয়া বের করতে হয়। এখন আমরা শীর্ষের পরিবর্তে তিনটা লাইন দিয়ে দিব। টাস্ক হচ্ছে এই তিনটা লাইন দ্বারা যে ট্রায়াঙ্গেলটা তৈরি হয়েছে সেই ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে হবে। টাস্ক হচ্ছে এই লাইনগুলোর থেকে তোমাকে তিনটা ইন্টারসেকশন পয়েন্ট বের করতে হবে। তিনটা ইন্টারসেকশন পয়েন্ট কি কি? একটা হচ্ছে L1 আর L2-র, L2 আর L3-র, আরেকবার হচ্ছে L1 আর L3-র। এই তিনটা ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে তোমার তিনটা শীর্ষ, এই তিন শীর্ষ দিয়ে পরে তুমি এরিয়া বের করবা। এখন বিষয়টা হচ্ছে এই যে এরিয়াটা আমরা হিসাব করব, এখন আমাদের কথাটা হচ্ছে এই সমাধান করতে বা ছেদবিন্দু বের করতে তো টাইম লাগে। তো এই জন্য স্যাররা যে কাজটা করে, বেশিরভাগ সময় সমীকরণগুলোর মধ্যে অক্ষের সমান্তরাল আর মূলবিন্দুগামী রেখা রাখে যেন সমাধান করা সহজ হয়। এই জন্য তোমাদেরকে আমি একটু বলে দিচ্ছি, এই যে লাইনটা দেখতেছো x = a, মনে রাখতে হবে এর উপর যত বিন্দু আছে তাদের সবার ভোজ a, অর্থাৎ এটার ভোজ a, এটার ভোজ a, এটার ভোজ a, এটার ভোজ a, কোটি আলাদা আলাদা, কিন্তু ভোজ কিন্তু সবার সেম। আবার এই যে লাইনটা দেখতেছো, এই লাইনটার কোঅর্ডিনেট হচ্ছে, বা এই লাইনটার ইকুয়েশন হচ্ছে y = b। এর মিনিং এর উপরস্থ সকল বিন্দুর কোটি হচ্ছে b। তাহলে এই যে পয়েন্টটা আসতেছে এটা a b হবে। তাহলে এই দুইটা কথা মাথায় রাখতে হবে, x = a এর উপর সকল বিন্দুর ভোজ a, y = b এর উপর সকল বিন্দুর কোটি হচ্ছে b। তাহলে এখন আমাদের টাস্ক হচ্ছে এই কথাটা দ্বারা আমরা কিছু জায়গায় প্রবলেম সলভ করে তোমাদেরকে একটু দেখাই। প্রথম প্রবলেমটা হচ্ছে এখানে একটা লাইন আছে y = 2, যেটা আমি এঁকে নিচ্ছি, বুঝতেই পারতেছো y = 2 লাইনটা কেমন। এটা হচ্ছে একটা মূল বিন্দু, x অক্ষের প্যারালাল রেখা, এই হচ্ছে x অক্ষের প্যারালাল, এইটা হচ্ছে মূলবিন্দুগামী। মোট যদি তুলে নাও তাহলে y এর ভ্যালু আসবে +-x। তার মানে একটা হবে এরকম y = x, আরেকটা হবে y = -x। এখন এই যে তিনটা ইন্টারসেকশন পয়েন্ট, এই তিনটা পয়েন্ট হইলেই কিন্তু আমরা এই এরিয়াটা কত সেটা বের করতে পারি। কিভাবে করবো শোনো, এটা নিয়ে তো কারোরই ডাউট নাই, 0 0। খেয়াল করো, এই রেখার উপর ছিল বলে এইটার কোটিও 2, এইটার কোটিও 2, বাকি রইল ভোজ। এখন তুমি এটা একটু ভেবে দেখো তো, এ বিন্দুটা কি শুধু এই লাইনের উপরেই আছে নাকি এই মূল বিন্দুগামী রেখাটার উপরেও আছে? যেহেতু এ বিন্দু এই রেখার উপরে আছে, তাহলে এ বিন্দুটাকে স্যাটিসফাই করা লাগবে, আর এটাকে স্যাটিসফাই করা মানে কোটি আর ভোজ সমান হওয়া। যেহেতু কোটি 2, তার মানে ভোজের মান 2 হতে বাধ্য। একইভাবে এই যে লাইনটা দেখতেছো, এই লাইনের উপর ভোজ আর কোটি সমান হইলেও বিপরীত চিহ্নের হবে।
যেহেতু কোটি 2 আছে তাহলে ভোজের মান -2 হওয়া লাগবে, এটা ম্যান্ডেটরি। এখন যদি আমরা এরিয়া হিসাব করি তাহলে কি লাগবে দেখো, নিচে লাগবে 2, এখানে মাইনাস, আর এখানে লাগবে মডুলাস। নিচে 2 মাইনাস মডুলাস। কেন? তিনটার মধ্যে তো একটা 0 0, আমার 0 0 বানাইতে হচ্ছে না। এখন আমরা যে কাজটা করব, দূরের দুইটা গুণ করে দিলাম। দেখো দূরের দুইটা গুণ মানে -4, এরপরে আবার কাছের দুইটা গুণ করলাম 4, তাহলে 8-এর অর্ধেক 4, এই জন্য এরিয়া হচ্ছে 4। এখন এইটার ট্রিক্স বানানো যাইতে পারে, কিন্তু সমস্যা হচ্ছে যদি এখানে 2x দিয়ে দিই তখন আবার ওই ট্রিক্সটা অ্যাপ্লিকেবল হবে না। এই জন্য আমি চাই যে তোমরা এক কাজ করো, এইটার বেলায় একটু চিত্রটা একে পরে করে ফেলো, অভ্যাস করলে টাইম বেশিক্ষণ লাগবে না। হ্যাঁ, তো চলো এবার পরের প্রবলেমে যাই। পরের যে প্রবলেমটা এইখানে দেখো বলে দিছে, একটা রেখা x = 0 আর y = 0 রেখার সাথে যে ত্রিভুজ তৈরি করে তার এরিয়াটা কত। এটা খুব কমন কোশ্চেন। x = 0 মানে y অক্ষ, আর y = 0 মানে x অক্ষ। মিনিং দাঁড়াইলো এইটা অক্ষ দুইটার সাথে যে ত্রিভুজ তৈরি করে, অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ তৈরি করে তার এরিয়া বের করার সূত্র হচ্ছে হাফ অফ x ইন্টারসেপ্ট ইন্টু y ইন্টারসেপ্ট। বলো তো x ইন্টারসেপ্ট কেমনে বের করে? y0 বসাই দিয়ে x ইন্টারসেপ্ট, x0 বসাই দিয়ে x0 বসাই দিয়ে y ইন্টারসেপ্ট, 2 2 ক্যান্সেল। এই জন্য আমাদের এরিয়া হয়ে যাবে 2। আবার বলতেছি x ইন্টারসেপ্ট 2, y ইন্টারসেপ্ট 2, হাফ দিয়ে আমরা মাল্টিপ্লাই করে দিছি, রেজাল্ট হয়ে গেছে 2। তো চলো পরেরটা সিমিলার একটা কোশ্চেন। এখানে তিনটা লাইন দিছে। প্রথম লাইনটা x = a, পরের লাইনটা y = b, তারপরের লাইনটা y = mx। এখন আমাদের বলছে এদের দ্বারা উৎপন্ন ত্রিভুজের এরিয়াটা কত। তো আমি স্টুডেন্টদেরকে বলি এমসিকিউ এর জন্য এটা একটু মনে রাখতে পারলে বেশি ভালো হয়। এটা বইয়ের একটা প্রুফ যেটা তোমরা একাডেমিকে করতা, কিন্তু কখনো কখনো এই প্রুফগুলা ডিরেক্ট এমসিকিউতে সারা দিয়ে দেয়, এর আগেই ঘটনা ঘটছে, তখন ক্যালকুলেশন করতে বেশ টাইম লাগে। এই জন্য আমার সাজেশন হচ্ছে তুমি একটা কাজ করো, এটা মনে রাখার চেষ্টা করো, না করলে তো ক্যালকুলেশন করে করতে হবে। শোনো, এই পয়েন্ট তিনটা এখন দরকার। বলো তো এই লাইনের উপর থাকা মানে ভোজ এ না? একইভাবে তো এটার ভোজও কি এ, আর এটার যে কোটি বি এটা শিওর। এখন বাকিগুলা বের করি চলো। এ এই লাইনের উপরেও আছে, এর মানে এক্স যদি এ হয় তাহলে ওয়াই আসবে এম এ। একইভাবে এই লাইনের উপর সকল বিন্দুর কোটি বি, এই জন্য বি। এখন শোনো, এই যে লাইনটা দেখতেছ এই বিন্দুটা কিন্তু y = mx এর উপর আছে, তার মানে এই বিন্দু দ্বারা y = mx স্যাটিসফাই হবে। এটা দ্বারা যদি y = mx স্যাটিসফাই হয় তাহলে y এর জায়গায় b বসাই দিলে x এর মান আসতেছে b/m। x এর মান কত? b/m। এখন এরিয়া বের করবা নির্ণায়কের সাহায্যে, হাফ অফ a b1, b/m b1, a m a1। এখন এইটার আসলে নির্ণায়ক আশা করি তোমরা বের করতে পারবা। একবার প্রথমটা থেকে দ্বিতীয়টা সারি বাদ দাও, দ্বিতীয়টা থেকে তৃতীয়টা বাদ দাও, দুইটা জিরো ক্রিয়েট হবে, বিস্তার করে নিবা, হয়ে যাবে। তো আমি একটু বলে দিচ্ছি এটার আনসারটা হবে বি। ক্যালকুলেশনটুকু তোমরা নিজেরা করে নিও, অসুবিধা থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো, আমরা দরকার হলে এটা পরে এক রিটেন ক্লাসের সময় একটু দেখাই নিব। শুনো, এইবার এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এই কোশ্চেনটা দেখো, এই রেখাটা অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ তৈরি করে তার এরিয়া চাইছে। তাহলে ভালো কথা, অক্ষদ্বয়ের সাথে ত্রিভুজ এর এরিয়া মানে হাফ অফ এক্স ইন্টারসেপ্ট ইন্টু হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট। এক্স ইন্টারসেপ্ট বের করো, এটা 0 বসায় দাও, ওয়াই 0 বসাও, তাহলে হবে c/a। আরেকবার ওয়াই ইন্টারসেপ্ট বের করার সময় এক্স 0 বসায় দাও, তাহলে হচ্ছে c/b। তাহলে আনসার আসতেছে c²/2ab। এটাই হচ্ছে আমাদের উত্তর। চলো এবার আমরা পরের কোশ্চেনে যাই। এটা এর আগে দেখো সিকে রোটে আসছে, আবার কপি হইতে পারে কোশ্চেনটা, এই জন্য আমি করে দিচ্ছি। এটা করে দেওয়ার উদ্দেশ্য একটাই, ক্যালকুলেশনটা তোমাকে প্র্যাকটিস করানো। y = 4x মূলবিন্দুগামী রেখা, আশা করি এটা নিয়ে কারোরই কোনো ডাউট নাই। y = 8x এটাও মূলবিন্দুগামী রেখা, তার মানে এই দুই রেখার মধ্যে একটা কমন পয়েন্ট কিন্তু পাওয়া গেল, মূলবিন্দু। আর এইখানে আরেকটা লাইন হচ্ছে y = 2। এখন তোমার টাস্ক হচ্ছে এই দুইটা পয়েন্ট বের করা। তো তুমি এখানে পজ করে নিজে পয়েন্ট বের করে নাও, পরে আমার সাথে মিলাই নাও। দেখো তো এই দুই পয়েন্টের কোটি 2 হইতে বাধ্য কিনা? হ্যাঁ, কারণ এই লাইনের উপর থাকা মানে এই কোটি 2। আর কোটি 2 যদি এখানে বসাই দিই তাহলে ভুজের মান আসবে। তো কোটি 2 বসাই দিলে এক্স এর মান আসবে হাফ, এখানে এক্স এর মান আসে 1/4। এই যে এখানে কোটি 2 বসাইছি, এক্স এর মান 1/4 আসছে। এইবার এরিয়া বের করার জন্য নিচে 2 নিব, এখানে মাইনাস নিব, এখানে মডুলাস। প্রথমে
এই 1/4 সাথে 2 গুণ করতেছি, দূরের দুইটা গুণ, যেটা হবে হাফ। আবার 2 আর হাফ গুণ করে আসতেছে 1, হাফ থেকে 1 বাদ দিলে হাফ, হাফকে হাফ দ্বারা ভাগ দিলে 1/4। এই জন্য এরিয়া আসতেছে 1/4 স্কোয়ার ইউনিট। 1/4 স্কোয়ার ইউনিট, এসইউ মানে স্কোয়ার ইউনিট। তো চলো পরের যে প্রবলেমটা শোনো। এইটা একটা কমন কোশ্চেন, মানে কমন টপিকস, খুব ইম্পর্টেন্ট। এর আগে এখান থেকে বেশ কয়েকটা কোশ্চেন আসছে। তো ব্যাপারটা হচ্ছে দুইটা লাইন যে পয়েন্টে ছেদ করবে ওই পয়েন্ট দিয়েই যদি আরেকটা লাইন যায় তখন ওই তিনটাকে আমরা বলি সমবিন্দুগামী রেখা। আর সমবিন্দুগামী হইলে সমীকরণে যে সহগগুলা থাকবে তাদের নির্ণায়কের মান, মানে সহগগুলা দ্বারা যদি নির্ণায়ক গঠন করি ওই নির্ণায়কের মান 0 আসবে। এটা দ্বারা আমরা একটু পরে আরও 2-1টা প্রবলেম সলভ করে দেখাবো। আমি আরেকবার বলে দিচ্ছি, তিনটা লাইন যদি সমবিন্দুগামী হয় তাদের দ্বারা যে সহগ তৈরি হবে ওই সহগগুলা, মানে তাদের যে সহগ দ্বারা নির্ণায়ক গঠন হবে তার মান অবশ্যই 0 আসবে। তো চলো এবার আমরা এই প্রবলেমটা একটু সলভ করে দেখি কি করা যায়। বলছে তিনটা রেখা সমবিন্দুগামী, এইখান থেকে আমাদের বের করতে বলছে যে এর মানটা কত মনে হয়। হ্যাঁ, তো আমরা এই সহগগুলা নিয়ে একটা নির্ণায়ক বানাবো। এখানে খেয়াল রাখার বিষয় হচ্ছে, ধরো দ্বিতীয় সমীকরণে এক্স যদি না থাকতো তাহলে আমি এক্সের সহগ 0 কনসিডার করতাম। এখন তো এ আছে, এই জন্য এ লিখতেছি। এখানে 4, এখানে -9, এখানে 1, এখানে 2, এখানে -7, এবং এই নির্ণায়কের মান 0 হবে। এবার যদি আমি প্রথম সারি বরাবর বিস্তার করে দেই তাহলে -28 প্লাস হচ্ছে 18। এটা তোমরা পারো বলে আমি ধরে নিচ্ছি, ধরে নিয়ে আমি বিস্তার করে দিচ্ছি। 2 এর চিহ্ন মাইনাস, 2 বরাবর সারিবাদ, 2 বরাবর কলামবাদ, -7a প্লাস হচ্ছে 9। আর এইখানে থাকবে -5, এই বরাবর সারিবাদ, এই বরাবর কলামবাদ, এইখানে আসতেছে 2a - 4। এবার যদি আমরা ক্যালকুলেশন করি, -10 এই জন্য আসতেছে -30, এখানে মাইনাস দ্বারা গুণ করলে 14a মাইনাস হচ্ছে 18, এখানে -10a প্লাস হচ্ছে 20। তাহলে এখানে আসতেছে 4a আর এইখানে আসতেছে -48 থেকে 20 বাদ -28, ওই পাশে গিয়ে +28, এর মানে এর ভ্যালু হচ্ছে 7। এরকম কোশ্চেন আমরা আরও 2টা রাখছি, আশা করি তোমরা এই 2টা তোমরা নিজেরাই করতে পারবা, এটা তোমাদের হোমওয়ার্ক। আর পরের যে কোশ্চেনটা, এটা আসলে যদি হাতে করা লাগে এমসিকিউ তো অনেক টাইম লাগবে। এই জন্য আমার সাজেশন আছে এটা মনে রাখার চেষ্টা করবো। আসলে হুবহু এইভাবে আসবে, কোনো রকম চেঞ্জ আসবে না, এটা মনে রাখতে হবে। আবার বলতেছি, এটা যদি আসে তুমি যদি মনে না রাখো ক্যালকুলেশন করতে টাইম লাগবে। এমসিকিউ পরীক্ষায় স্কিপ করা ছাড়া পরে কোনো অপশন থাকবে না। আর এইখানে আমরা এবার একটু নতুন আলোচনায় যাই, সেটা হচ্ছে প্রতিবিম্ব রিলেটেড। এমসিকিউতে নর্মালি প্রতিবিম্ব রিলেটেড কোশ্চেন খুব বেশি আসে না, কিন্তু কয়েকবার আসছে। যারা আসলে একটা কমপ্লিট প্রিপারেশন নিতে চাও তাদের জন্য আসলে আমি ডিসকাস করে দিচ্ছি। তো যেহেতু এমসিকিউতে আসার চান্সেস বেশি এই 2 ক্যাটাগরি, এই জন্য এটা আমি ব্যাখ্যা না করে ডিরেক্ট রুলসটা বলে দিচ্ছি। এক্স অক্ষের সাপেক্ষে যদি বলে তাহলে কোটির চিহ্ন চেঞ্জ, যদি ওয়াই অক্ষের সাপেক্ষে বলে তাহলে ভোজের চিহ্ন চেঞ্জ। আসলে এমসিকিউতে আসবে এই 2টা তথ্য জানবা শুধু। এক্স অক্ষের সাপেক্ষে বলে কোটির চিহ্ন চেঞ্জ, ওয়াই অক্ষের সাপেক্ষে বলে ভোজের চিহ্ন চেঞ্জ। আর যদি বিন্দুর সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্ব চাই সেটা কিভাবে করবা শোনো। দেখো তো এখানে বলছে কার সাপেক্ষে, 3-1 বিন্দুর সাপেক্ষে, তার মানে 3-1টা হচ্ছে মিরর 3-1। আর কার প্রতিবিম্ব 7,3, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। আর আমরা চাই প্রতিবিম্ব যেটা হচ্ছে রিফ্লেকশন, যেটা আমরা ধরে নিলাম আলফা বিটা। এটার জন্য তোমার একটা লাইনই জানলেই হয়, সেটা হচ্ছে এই OM আর OR এই 2টা সমান। এটা যদি হয় D, এইটা হবে D, অর্থাৎ M থেকে O যত দূরে আর ঠিক তত দূরে M হবে ও আর এর মিড পয়েন্ট। এই জন্য আমরা যেটা করব, এই 7 + α/2 = 3 ধরে নিলাম, তাহলে আলফার ভ্যালু চলে আসলো -1। আবার এখানে দেখো 3 + β/2 এটা ধরে নিলাম 1, তখন বিটার ভ্যালু নিলাম -1। তার মানে আলফা আর বিটা এই 2টাই আমাদের ফাইন্ড আউট হয়ে গেল। তো এটা হচ্ছে প্রতিবিম্ব বিন্দুর সাপেক্ষে বিন্দুর। রেখার সাপেক্ষে বিন্দুর প্রতিবিম্বটা এমসিকিউতে আসার চান্সেস কম, যদি আসে তাহলে এই সূত্রটাকে ট্রিক্স হিসেবে ইউজ করতে পারো। এইটার একটা প্রবলেম আমি রিটেন ক্লাসে করাই দিব, কারণ আমার ধারণা ভার্সিটি ভর্তি পরীক্ষা এমসিকিউতে এটা আসার কথা না, এই জন্য এখানে এটা আলোচনা করতে চাই না। তবে সূত্রটা দিয়ে দিয়েছি, যদি কেউ পড়তে চাও সূত্র দিয়ে করতে পারো। তবে এইটা অবশ্যই জেনে রাখবা, এটা আমরা করে দিব ইয়েতে আর এই রিটেন ক্লাসে। আর শোনো, যারা শিখতে চাও রিটেন ক্লাসে এইটুকু দেখে নিতে পারবা। এইটা অবশ্যই সকল
এমসিকিউ প্রিপারেশন যারা নিতে চাও তাদের জানা উচিত, সেটা হচ্ছে যদি y ইকুয়াল টু এক্স রেখার সাপেক্ষে, আবার বলতেছি y ইকুয়াল টু এক্স রেখার সাপেক্ষে আলফা কমা বিটার রিফ্লেকশন চায়, আলফা কমা বিটা বিন্দুর প্রতিবিম্ব, আবার বলতেছি কার সাপেক্ষে, y ইকুয়াল টু এক্স রেখার সাপেক্ষে আলফা কমা বিটা বিন্দুর প্রতিবিম্ব, তাহলে এটা মাস্ট বি বিটা কমা আলফা হবে, অর্থাৎ ভোজ হয়ে যাবে কোটি, কোটি হয়ে যাবে ভোজ। এইটা মাস্ট বি তোমরা মনে রাখবা। হ্যাঁ, এইটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো চলো আমরা পরের যে কোশ্চেন সেটাতে যাই। যেমন এখানে একটা হোমওয়ার্ক তোমাদের জন্য আমরা রাখছি, যেটা আমি একটু আগে করে দিছিলাম, এটা তোমরা নিজেরাই করতে পারো, কোনো অসুবিধা নাই। তো এরপরের যে প্রবলেম সেটা দেখো, এরপরে আসলে আমাদের সঞ্চার পথ। তো সঞ্চার পথ কারা বা সঞ্চার পথ জিনিসটা কি? কোনো চলমান বিন্দু যখন কোনো নির্দিষ্ট শর্ত মেনে চলতে থাকে তখন তার যে গতিপথটা হয়, ওই গতিপথটাকে আমরা ম্যাথমেটিক্সে বলি লোকাস বা সঞ্চার পথ। এখন আমাদের কথা হচ্ছে এই যে সঞ্চার পথ আমরা বের করব, এখন প্রশ্নে কি দেওয়া থাকে, ওই যে চলমান বিন্দুটা যে কন্ডিশন মেনটেন করে চলতেছে ওই কন্ডিশনটাকেই আমরা ইকুয়েশনে কনভার্ট করে দিব, ওই কন্ডিশনটাকে ইকুয়েশনে কনভার্ট করব। এন্ড কিভাবে কনভার্ট করব শোনো, এইখানে একটা বিন্দু দেওয়া আছে, এখানে একটা লাইন দেওয়া আছে, বলা হচ্ছে এই বিন্দু এবং লাইন থেকে সমান ডিস্টেন্স মেনটেন করে যদি কোনো বিন্দু চলতে থাকে তাহলে তার গতিপথটা কেমন হবে। তোমরা মনে জানো যে একটা বিন্দু আর একটা লাইন, এটা থেকে সমান দূরত্ব বজায় রেখে যদি কেউ চলে তাহলে তার গতিপথ হয় প্যারাবোলা, তার গতিপথ হয় কি প্যারাবোলা। এখন আমরা বিন্দু ধরে সলভ করতে পারি, কিন্তু তোমাদের জন্য একটা সাজেশন আছে। সাজেশন হচ্ছে এই ফরম্যাটটা যদি তুমি দেখো, কি ফরম্যাট, উপকেন্দ্র, শুনো, উপকেন্দ্র A0 আর নিয়ামক x প্লাস এ। আচ্ছা ভাই, উপকেন্দ্র আর নিয়ামককে আমি একটু তোমাকে বলে দেই। একটা বিন্দু আর একটা লাইন থেকে যদি সমদূরবর্তী বিন্দু সমের সঞ্চার পথ চায়, অর্থাৎ বিন্দু থেকে যতটুক দূরে লাইন থেকে ততটুক দূরে, তাহলে গতিপথ হয় পরাবৃত্ত, তখন ওই বিন্দুটাকে বলে উপকেন্দ্র আর লাইনটাকে বলে নিয়ামক। এখন যদি তুমি এই প্যাটার্নটা দেখো, উপকেন্দ্র A0 নিয়ামক x প্লাস এ, তাহলে পরাবৃত্তের যে সমীকরণ হবে সেটা হবে এরকম, y স্কোয়ার ইকুয়াল টু 4ax। এখন তুমি এত মনে রাখতে যাবা কেন সেটা আমি একটু বলি। এইটা এখানে যে দুই লাইন ক্যালকুলেশন করবা সেটারও প্রয়োজন নাই, সবসময় কোশ্চেনে এই প্যাটার্নই দিবে। কি প্যাটার্ন? এইখানে যে মানটা দিবে এ সামথিং 0 দিলে এইখানে x প্লাস ততই দিবে, অর্থাৎ যদি উপকেন্দ্র দেয় 2 0 তাহলে লাইনটা দিবে x প্লাস 2। যদি এই ফরমেশন না দেয় তাহলে আমরা দূরত্ব দিয়ে করে ফেলবো, কিন্তু আমার ধারণা কোশ্চেনটা এই ফরম্যাটেই স্যাররা বেশি বেশি দেয়, এই জন্য তুমি প্রিপারেশন রাখবা কিভাবে। A0 x প্লাস এ হইলে দেখো তো x এর পাওয়ার যেহেতু 1, তাহলে সমীকরণে xটাকে এক ঘাতি রাখবা, yটাকে দ্বিঘাতি রাখবা, আর x এর সাথে 4a দিয়ে দিবা। এখন তোমরা বলো তো, যদি এখানে দিতাম -a0 তাহলে এখানে কি থাকতো জানো, এখানে থাকতো x মাইনাস a, তখন y স্কোয়ার ইকুয়াল টু হইতো -4ax। কিভাবে মনে রাখবা, নিয়ামকে যে চলকটা এক ঘাতি থাকবে ওটা এখানে এক ঘাতি রাখবা, অন্যটার পাওয়ার 2 দিবা, সাথে এইখানে উপকেন্দ্রের যে ভোজটা থাকবে তার সাথে 4 গুণ করে দাও। যদি এরকম না দিয়ে দেখো 0a, তখন থাকবে y প্লাস এ। তোমরা কি মিলটা বুঝতেছো, কোটি a আর এখানে y প্লাস এ, তখন সমীকরণ হবে x স্কোয়ার ইকুয়াল টু 4ay, x স্কোয়ার ইকুয়াল টু 4ay। আর যদি 0, -a হয় তাহলে এখানে থাকবে y মাইনাস a, তখন এখানে সমীকরণ হয়ে যাবে x স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে -4ay। এই ফরমেশন চারটা মনে রাখলে এই প্যাটার্নের কোশ্চেন আসলে তোমার ক্যালকুলেশন করতে হবে না, দেখে উত্তর করতে পারবা। যেমন এখানে দেখো 1 1, তাহলে y স্কোয়ার ইকুয়াল টু 4x, এই জন্য আনসার হচ্ছে এটা। তো চলো আমরা পরের যে প্রবলেম সেটা একটু দেখি। এখানে A0 x প্লাস এ, তার মানে তো বোঝাই যাচ্ছে y স্কোয়ার ইকুয়াল টু 4ax, x এর পাওয়ার 1, এই জন্য x এর পাওয়ার 1 রাখছি, a ছিল 4a দিয়ে দিচ্ছি। তো চলো পরের প্রবলেমটা দেখো, এটা একদম সহজ কোশ্চেন, এটা তোমরা নিজেরাই পারবা, এটা তোমাদের হোমওয়ার্ক, আমি এটা নিয়ে এখন আলোচনাই করতে চাই না, একদম সহজ। চলমান বিন্দুটাকে xy ধরে একবার xy থেকে এটা ডিস্টেন্স নিবা, xy থেকে ডিস্টেন্স নিবা, যেটার মান বলে দিছে 3। এখন সমীকরণ বের করো বর্গ করে। হ্যাঁ, একদম সহজ কোশ্চেন, এটাও সহজ। মূল বিন্দু থেকে সকল বিন্দুর দূরত্ব, ওই সকল বিন্দুর একটা প্রতিনিধি নিলাম xy, আরেকটা হচ্ছে মূল বিন্দু, তাহলে এই দুই বিন্দুর ডিস্টেন্স হচ্ছে
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেটার মান এ বলা, এটাকে বর্গ করে দাও, ইকুয়েশন চলে আসবে। তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের সঞ্চার পথের ইকুয়েশন। তো চলো আমরা এবার পরের যে প্রবলেমটা দেখি, সেটা হচ্ছে চলমান বিন্দুর ভোজ আর কোটিটাকে তৃতীয় চলক দিয়ে যদি লিখি তখন এটাকে বলা হয় পরামিতিক স্থানাঙ্ক। তো এরকম কোশ্চেন আসতে পারে যে একটা চলমান বিন্দুর পরামিতিক স্থানাঙ্ক দিবে, সেইখান থেকে সঞ্চার পথের সমীকরণ বের করতে বলবে। পরামিতিক স্থানাঙ্ক মানে চলমান বিন্দুর ভোজ আর কোটিকে তৃতীয় চলকের সাহায্যে প্রকাশ করবে। কার সাহায্যে? তৃতীয় চলক। তো এইখানে তৃতীয় চলকটা হচ্ছে টি। আমরা কি করব, আমরা এইখানে যে পরামিতিক স্থানাঙ্কটা দিবে সেটার ভোজটাকে ধরবো এক্স, কোটিটাকে ধরবো ওয়াই। অর্থাৎ আমাদের কাছে এক্স হচ্ছে এটি স্কোয়ার, ওয়াই হচ্ছে 280। এখন আমাদের টার্গেট থাকতে হবে টিকে ইলিমিনেট করে এক্স আর ওয়াইয়ের সম্পর্ক ক্রিয়েট করা। টিকে ইলিমিনেট করে এক্স আর ওয়াইয়ের সম্পর্ক ক্রিয়েট করা। দেখো তো এইখানে টিকে কি লেখা যায় না, ওয়াই বাই 2a। এটা যদি এখানে বসাই দেই তাহলে থাকতেছে এক্স, এ হচ্ছে এখানে ওয়াই বাই 2 এর উপর বর্গ, তাহলে এখানে ওয়াই স্কোয়ার, আর এখানে তুমি ক্যালকুলেশন করে দেখবা শেষ পর্যন্ত যায় 4ax চলে আসে। তো এটা হচ্ছে এটার উত্তর, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x। তারপরের যে প্রবলেম সেটা দেখো, এইখানে আগের মতোই চলমান একটা বিন্দুর স্থানাঙ্ক দিছে যেটার পরিবর্তনশীল হচ্ছে টি, তাহলে আমরা এক্সটাকেই ধরে নিচ্ছি টি প্লাস 1/t। এই কোশ্চেনটা একটু গুরুত্বের সাথে করবা, কারণ এটা অসুবিধা হইতে পারে অনেকের। ওয়াই ইকুয়াল টু হচ্ছে টি মাইনাস 1/t। আগেরটাতে টি যেমন খুব দ্রুত রিমুভ করে ফেলা গেছে, এটার বেলা একটু কাহিনী আছে। এটার বেলা আমরা কি করব, টিকে রিমুভ করার জন্য আমরা এই এক্স আর ওয়াইকে বর্গ করে বিয়োগ করে দিচ্ছি, এক্স আর ওয়াইকে বর্গ করে বিয়োগ করে দিচ্ছি। তাতে রাইট সাইডে তোমরা যদি অবজার্ভ করো তাহলে দেখবা একটা কি তৈরি হইলো, অনুসিদ্ধান্ত তৈরি হয়েছে না, এ প্লাস বি এর বর্গ মাইনাস এ মাইনাস বি এর বর্গ। এই জন্য আমরা এটাকে লিখতে পারি 4 ইন্টু টি ইন্টু 1/t। এই দুইটা ক্যান্সেল, তাহলে এই যে ইকুয়েশনটা দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4, এই জন্য আনসার হয়ে যাবে সি। তো চলো এবার আমরা পরের যে প্রবলেম সেটা নিয়ে আলোচনা করব। এই যে রেখাটা সেটা 2-3 দিয়েও যায়, 3-4 দিয়েও যায়। এর মানে এই রেখাটা 2-3 দিয়েও সিদ্ধ হবে। এই রেখার উপর যদি 2-3 বসাই দেই দেখো তো কি হয়, 3 ইকুয়াল টু 2m প্লাস সি। আর 3-4 দিয়ে যদি সিদ্ধ করাই দেই তাহলে আসবে এরকম 4 ইকুয়াল টু 3m প্লাস সি। চলো এবার আমরা বিয়োগ করে দিই, এই পাশে -1, এই পাশে -1, m তো সি তো ক্যান্সেল হয়ে গেল, এই হয়ে গেল m এর ভ্যালু 1। m1 যদি এখানে রেখে দাও তাহলে সি এর ভ্যালু হচ্ছে 3 - 2, ওই পাশে গিয়ে 1, তার মানে 1 1, mও 1 সিও 1, আনসার হচ্ছে এ। তো চলো আমরা পরের প্রবলেমে যাব। এইটা একটু ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাকে আমি একটু মার্ক করে দিচ্ছি, এটা তোমরা অবশ্যই গুরুত্বের সাথে নিবা। দুইটা রেখা এর মধ্যে অসংখ্য সলিউশন তখন থাকবে যদি রেখা দুইটা বা সমীকরণ দুইটা একই রেখাকে রিপ্রেজেন্ট করে। যদি সমীকরণ দুইটা একই রেখাকে রিপ্রেজেন্ট করে, আর একই রেখাকে রিপ্রেজেন্ট করার শর্ত কি ছিল যেন, এক্স এর সহগের রেশিও, ওয়াই এর সহগের রেশিও, ধ্রুবকের রেশিও তিনটেই সেম লাগবে। এবং দেখো এখানে দেখো তুমি এক্স এর সহগটা দ্বিগুণ হয়েছে, দেখো 1 ছিল 2 হয়েছে, ওয়াই এর সহগ -1 ছিল -2 হয়েছে। তাহলে এক্স আর ওয়াই এর সহগ দুইটাই যেহেতু দ্বিগুণ হয়েছে, রেশিও সেম রাখার জন্য ধ্রুবকটাকেও দ্বিগুণ হইতে হবে। এই জন্য কে এর মান এখানে 6 হওয়ার কোনো বিকল্প নাই। কে 6 হইলে এইটার এটা একই রেখা হবে, তখন এদের মধ্যে ইনফাইনাইট সংখ্যক সলিউশন থাকবে। তো চলো আমরা এবার পরের প্রবলেমে যাই। এটা শাহজালাল ইউনিভার্সিটি আসা একটা কোশ্চেন। এই যে ইকুয়েশন দুইটা দিছে, এদের ছেদবিন্দুটা কোনটা? ছেদবিন্দু মানে এমন পয়েন্ট যেটা একই সাথে এইটাকেও স্যাটিসফাই করে, এইটাকেও স্যাটিসফাই করে। এবং দেখো দুইটা ওয়াইকে ডিফাইন করার জন্য এক পাশে কজ ইনভার্স এক্স ইউজ হয়েছে, আর একটা সাইন ইনভার্স এক্স ইউজ হয়েছে। তোমরা জানো সাইন এক্স আর কজ এক্স একই মান দেয় π/4 এর জন্য। কার জন্য? π/4। আর π/4 এর জন্য কত দেয়? 1/√2 দেয় না? এই জন্য আমরা এই দুই জায়গাতেই এক্স এর মান যদি 1/√2 চিন্তা করি, তাহলে দেখো এখানে যখন 1/√2 চিন্তা করবা তখন এটা দিবে π/4, এটাও দিবে π/4। তখন কিন্তু দুই সমীকরণ থেকেই ওয়াই এর মান একই আসবে। এবং সেই মানটা কত আসবে দেখো, 2 ইন্টু এটা থেকে হিসাব করো, এটা থেকে হিসাব করো, π/4 আসতেছে, এই হলো π/2। এই জন্য আনসার হবে 1/√2 ইন্টু π/2। এখানে একটু মিস্টেক আছে, এই √2টা উঠে নাই, এই জন্য এটা আমি ঠিক করে রাখছি। তো চলো আমাদের প্রায় আমরা শেষের দিকে চলে আসছি।
এখন এই টপিক্সটা আমি একটু মানে আগের ক্লাসে বলে দেওয়ার ইচ্ছা ছিল, মনে ছিল না, এই জন্য আমি আরেকবার বলে দিচ্ছি। মূলবিন্দুগামী রেখার সমীকরণ তোমরা জানো, y = কত হয় mx। এটা আসলে এরপরে এখানে রাখছি এটা বলে দেওয়ার জন্য যে মূলবিন্দুগামী রেখাতে ধ্রুবকটা শূন্য হবে, এটা একটু মাথায় রেখো। আর সাথে এই রিলেটেড একটা কোশ্চেন যেটা তোমরা নিজেরাই সলভ করবা। এখানে cos ইনভার্স হাফ মানে 120 ডিগ্রি। এখন x অক্ষের ধনাত্মক দিকের সাথে 120, এর মানে ঢাল হচ্ছে tan 120। তো tan 120 এর মান তো তোমরা জানো -√3। তার মানে সমীকরণ হবে y = -√3x, আর ধ্রুবক তো শূন্যই আছে। এরপরে দেখো ত্রিভুজের বাহুর লম্ব সমদ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডকের ছেদবিন্দুর নাম হচ্ছে পরিকেন্দ্র। বাকি তিনটাও জেনে রেখো। ভরকেন্দ্র হচ্ছে মধ্যমা ত্রয়ের ছেদবিন্দু, মধ্যমা ত্রয়ের ছেদবিন্দু। লম্বকেন্দ্র হচ্ছে শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর যদি লম্ব অঙ্কন করি, ওই লম্বগুলা যে বিন্দুতে ছেদ করবে সেটা হচ্ছে লম্বকেন্দ্র। আর অন্তকেন্দ্র হচ্ছে ত্রিভুজের যে 3 কোণ আছে, ওই 3 কোণের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করবে সেটা হচ্ছে অন্তকেন্দ্র। তো আমাদের লেকচারটা সেকেন্ড লেকচার বলতে লেকচার 1-এর পার্ট 2 আমরা মূলত এই পর্যন্তই কভার করব। এবং আমরা চেষ্টা করেছি সরল রেখার যত ভেরিয়েশন এমসিকিউ এখন পর্যন্ত আসছে সবই করে দেওয়ার জন্য। ক্লাসটা একটু লেন্দি মনে হতে পারে, কিন্তু আমরা আসলে চেষ্টা করেছি যে কোনো প্রিপারেশনের স্টুডেন্টরা যেন নতুন করে একটা প্রিপারেশন নিতে পারে। ধরো কারো আসলে আগে মনে হয় নাই যে আসলে খুব ভালো প্রিপারেশন নেওয়ার কথা, কারণ আসলে ভালো করাটা আসলে প্রয়োজনের উপর ডিপেন্ড করে। যে এটা যদি একটা চয়েস, তো চয়েসটা যে আবার সারা জীবন সবসময় একরকম থাকবে এরকম না। এখন এসে তোমার চয়েসটা চেঞ্জ হইতে পারে, তোমার মনে হইতে পারে তুমি আরেকবার চেষ্টা করে দেখতে চাও। তারা যেন সাপোর্টটা পাও, তাদের জন্য আসলে আমরা ক্লাসটা মেক করা, যেন তুমি তোমার উইকনেসগুলোও কভার করতে পারো। এরপরে তোমাদের ফিডব্যাকটা আমরা আশা করছি। তোমরা আমাদের যারা ক্লাসটা করবো আসলে পুরাটা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবা যে আসলে যে আমরা কি কোশ্চেন আরও কমাই দিতে পারি, নাকি যা প্র্যাকটিস করলাম এটা তোমাদের উপকারে আসছে। তো তোমাদের যে ফিডব্যাকটা সেটা আমাদেরকে জানাবা, আমরা ওই অনুযায়ী বা আমাদের যেটা মনে হয় ভালো সেটা করার তো অবশ্যই চেষ্টা করব। তো যাই হোক, তোমাদের কাছ থেকে আমরা দোয়া চাচ্ছি এবং তোমরা দোয়া করবা যেন আমরা সুস্থ থাকি এবং এই কোর্সটা শেষ পর্যন্ত সফলভাবে শেষ করতে পারি। আজকে এই পর্যন্তই, আবার লেকচার 2-তে তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।